রহস্য উজ্জ্বলা দিয়ে নির্মিত। আপনারা যারা ঘরে বসে মোবাইল ফোনের সাহায্যে প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে চান, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। হৈহুল্লোড় আর আতশবাজির ঠুসঠাস শব্দে ধ্যান ভাঙে পূর্ণতার। এতক্ষণ কল্পনায় এক অন্য জগতে ছিল সে। চারিদিকে চোখ বুলিয়ে দেখল কালো গাড়িটা বাসার গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করছে। ঝলমলে লাইটিং আর ফুলে ফুলের সাজানো বাসার বাইরের অংশ। কতগুলো মেয়ে ছেলে ফুলের ডালা হাতে দাঁড়িয়ে রয়েছে। পূর্ণতা ঘুমটা নামিয়ে দিয়েছে। দূরে দূরে বুকে একবার আর চোখে তাকালো পাশে বসে থাকা লোকটার দিকে। গম্ভীর মুখশ্রীতে রাগের আভাস ফুটে উঠেছে। ঘন কালো ভ্রুযুগল খানিক আঁকাবাঁকা ঠেকছে। বাদামি চোখের মণি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে হৈহুল্লোড়ে মতে থাকা ছেলে মেয়েগুলোর দিকে। কঠিন মুখে একটা কথাই বেরুলো, এত হট্টগোল কিসের? পরক্ষণই নিস্তব্ধতায় ছেয়ে গেল চারপাশ। পূর্ণতার বুক ছ্যাদ করে উঠেছে। আখি পল্লব কয়েকবার ঝাপটিয়ে এসে মাথা নোয়ালো। পাশে বসে থাকা লোকটা এবার গলা হাঁকারি দিয়ে বললেন, এভাবে বসে থাকবো নাকি আমরা? মা কোথায়? মাকে বলুন আর বৌমাকে যেন দ্রুত বরণ করে নেয়। এই গরমে শেরওয়ানি পরে এভাবে বসে থাকতে আর ভাল লাগছে না। ভিড় ঠেলে এগিয়ে এলেন মাঝবয়সী এক মহিলা, নাম তার পরমা সুন্দরী। মুখে তাহার মিষ্টি হাসি, কিন্তু বয়সের ছাপ স্পষ্ট চোখে মুখে। দেখে বোঝা যাচ্ছে সংসারের ঘানি টানতে টানতে উনিও হাঁপিয়ে উঠেছেন। তিনি এগিয়ে এসে বললেন, কি রে খোকন, কি হয়েছে? আজকের দিনেও তুই এভাবেই করবি নাকি? লোকটার মুখে গম্ভীর্যের ভাব স্থির রেখে বললেন, আহ মা, তুমি কি চাও আমি ছোট বাচ্চাদের মতো দেহি দেহি করে নেচে বেড়াই? মহিলাটি আড়ষ্ট হয়ে যান। খানিকটা সময় নিশ্চুপ কেটে যায়। তিনি জড়তা কাটিয়ে হেসে বলেন, ঠিক আছে, বুঝতে পারছি তোর গরমে অস্বস্তি হচ্ছে, তুই না হয় ভেতরে চলে যা, বৌমাকে আমি নিয়ে আসছি। লোকটার কিছু না বলেই ঘটঘট পায়ে গাড়ি থেকে বেরিয়ে সোজা বাসার ভেতরে প্রবেশ করেন। এতক্ষণে পূর্ণতার ছটফটানি ভাবটা কেটেছে। এই গম্ভীর লোকটার পাশে বসে 7 ঘন্টার জার্নি করে সিলেট থেকে ঢাকা এসেছে সে। কিভাবে যে এতক্ষণ সে নিজেকে স্থির রেখেছে সেই জানে। মৌলভীবাজারের ছোট্ট একটা গ্রামে জন্ম পূর্ণতার। ছোট্টবেলায় মা মরে গেছে, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। সেই সংসারে ঠাঁই হয়নি পূর্ণতার। সৎমা বছর ফুরাতে না ফুরাতেই পাঠিয়ে দিয়েছে নানা বাড়ি। পাশের গ্রামে নানা বাড়ি হওয়ায় খুব একটা দূরত্ব ছিল না নিজ নিজ বাড়ি থেকে। তবে বাবা মেয়ের মনের দূরত্ব ছিল আকাশচুম্বী। প্রথম প্রথম বাবা অল্প আড্ডু খরচটা দিলেও বাবার দ্বিতীয় বউয়ের ঘরে পুত্র সন্তান হওয়ার পর থেকে সেই খরচটাটুকুও পূর্ণতার নসিব থেকে বাদ পড়ে যায়। মামার সংসারে বাবা থেকে ওই মেয়েটি অবহেলা আর অনাদরে বেড়ে উঠছিল। কে জানতো সে রাজকপাল নিয়ে জন্মেছে? নয়তো অজপাড়া গায়ের একটা মেয়েকে কেউ এত বিশাল প্রাসাদের মালিকের বউ করে নিয়ে আসে। অবলা অসহায় পূর্ণতার দিন অতিবাহিত হচ্ছিল লাঞ্ছনায় আর গুঞ্জনায়। মামির অত্যাচার দিনকে দিন বাড়ছিল তো বাড়ছিলই। মামার সংসারে ঝিয়ের কাজ ছিল তার। বাড়িঘর পরিষ্কার, ঘরদোর ঝাড়া মোছা, তরিতরকারি কোটা, রান্নাবান্না, বাসন মাজা একা হাতেই সামলাতো সে। তার উপর মামার ছেলেটা লালসার চোখে তাকাতো তার দিকে। নিকৃষ্টতার সীমা লঙ্ঘন করে একদিন তো তার বুকের উপর থেকে ওড়না টেনে নেয়। সেদিন রূপবানবাবুর কল্যাণে খুব জোর বেঁচেছিল পূর্ণতা, নয়তো একা ঘরে পেয়ে বসেছিল তাকে সেই লুচ্চা বদমাইশটা। মামির জ্বালায় অতিষ্ঠ হয়ে একদিন রূপবানবাবুর দেশে পালিয়ে যাওয়ার ফন্দি করেছিল সে। কিন্তু কে জানতো হিতে বিপরীত হবে। পূর্ণতার মনে পড়ে যায় 15 দিন আগের কথা। রূপবানবাবুর জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষায় দাঁড়িয়েছিল পূর্ণতা। সেদিনই প্রথম দেখা গম্ভীরমুখী শামীমের সাথে। পূর্ণতা যখন ভীত সন্ত্রস্ত নয়নে রূপবানবাবুর অপেক্ষায় চারিদিকে তাকাচ্ছিল, তখন সেখানে উপস্থিত হয় শামীম নামের লোকটা। লোকটা মায়া ভরা চোখে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, কিন্তু পরক্ষণেই মুখে গাম্ভীর্যের ভাব ফুটিয়ে বলে ওঠে, এই মেয়ে, এত রাতে এখানে একা দাঁড়িয়ে কি করছো? পূর্ণতার ভয় ঢুকে গেলেও তার মুখ দিয়ে টু শব্দ বের করল না। লোকটা আবারও জিজ্ঞাসা করে, এই মেয়ে, কথা বলছো না কেন? বোবা নাকি? এবারও পূর্ণতা চুপ। লোকটা রেগে ধমক দিয়ে বলে, কি হয়েছে, কথা বলছো না কেন? পূর্ণতার মুখ দিয়ে রা বেরোল না। সে মুখে কুলু পেটে বসে আছে। এবার লোকটা ঘটা ঘটা পায়ে সেখান থেকে প্রস্থান করে। পূর্ণতা হাঁপ ছেড়ে বাঁচে। সে এখনো রূপবানবাবুর অপেক্ষায় চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। রাত তখন প্রায় 12:30।
বাস স্ট্যান্ডের পাশে একটা ঝুপড়ি ঘর, সেখানে নেশাগ্রস্ত অবস্থায় ঢোলাঢিলি করছে কয়েকটি জোয়ান ছেলে পেলে। পূর্ণতা তাদেরকে ভালো করেই চেনে। ওই তো রফিক মেম্বারের ছেলে আশিক, সাথে ওর সাঙ্গপাঙ্গ দেলোয়ার, জুবেল, অনিক আর শিমুল। পূর্ণতা এদের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা শুনেছে। এদিকে বাস ছেড়ে চলে গেছে সেই কখন, কিন্তু রূপবানবাবুর দেখা নাই। পূর্ণতা এখন কি করবে? বাড়ি ফিরে গেলে মামি অনেক মারবে নিশ্চিত, কিন্তু এভাবে বাইরেও বেশিক্ষণ থাকা নিরাপদ হবে না। তার ভাবনার মধ্যেই ডুলুডুলু পায়ে এদিকে এগিয়ে আসছে আশিক আর তার সাঙ্গপাঙ্গ। পূর্ণতা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আশিক এসে পূর্ণতার উদ্দেশ্যে বলে উঠল, কি গো সুন্দরী, একা একা এখানে দাঁড়িয়ে কার অপেক্ষা করছো? তোমার নাগর আসেনি বুঝি? আশিকের মুখ থেকে মদের বিস্তৃত গন্ধ ভেসে আসছে। পূর্ণতার ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। আবারও ঢুলুঢুলু পায়ে এগিয়ে আসে আশিক এবং বলে, সুন্দরী চলো, আমাদের সাথে অনেক মজা দিব তোমায়। তোমার নাগরের থেকেও বেশি বলেই বিস্তৃত হাসি ফুটিয়ে তোলে মুখে। আশিকের পিছু পিছু দেলোয়ার, জুবেল, অনিক আর শিমুল এসে সেখানে দাঁড়ায়। জুবেল হিসিয়ে বলে, মামা এ তো খাসা মাল, চলো সুন্দরী আমাদের সাথে, আজ তোমাকে অনেক মজা দেব। জুবেলের কথার সাথে অনিক, শিমুলও তাল মেলায়। পূর্ণতা আরেকটু পিছিয়ে যায়। সে ভীত সন্ত্রস্ত গলায় বলে, আমাকে যেতে দিন, আমি ওই ধরনের মেয়ে নই। আমি আমার বুবুর জন্য অপেক্ষা করছি, আপনারা চলে যান এখান থেকে। অনেক শ্লেষাজনিত কণ্ঠে বলে, আইসে আমার ভালো মানুষ। ওই মাইয়া, তুই আইবি নাকি আমরা জোর খাটামো? তুই কোন ধরনের মাইয়া এটা তো তোরে এই সময় এনে দাঁড়াইয়াই থাকতে দেখে বুঝে লইছি। শিমুল বলে, তুমি তো রাতের রানী, আসো, অনেক মজা দেব আমরা। হ্যাঁ। পূর্ণতা হাতের পুটলিটা বুকে চেপে আরো জড়সড় হয়ে যায়। আশিকরা ঢুলুঢুলু পায়ে এগিয়ে আসছে পূর্ণতার দিকে। পূর্ণতা কাঁপা কাঁপা পায়ে পেছনে যাচ্ছে। সে যত পেঁচাচ্ছে আশিকরা ততই ঘিরে ধরছে তাকে। একসময় যখন রাস্তার বিপরীত মুখী দেয়ালে পিঠ থেকে গেল, পূর্ণতা কোকিয়ে উঠল ভয়ে। হাড়হিম করা এক স্রোত বয়ে গেল তার ঠিক মেরুদণ্ড বেয়ে। শিমুল ঢুলুঢুলু পায়ে এগিয়ে আসে। পূর্ণতার শাড়ির আঁচল খিচে টান দিতেই ফর্সা ধপধপে অঙ্গ চাঁদের আলোয় দৃশ্যমান হল। পূর্ণতা দুহাতে নিজের সন্ত্রম ঢেকে চিৎকার করে যাচ্ছে। শিমুল আঁচল খিচে দাঁড়িয়ে আছে, তার মুখে বিশ্রী হাসি। ধীরে ধীরে পূর্ণতার চিৎকার ক্ষীণ হতে লাগলো। উল্টো দিকে আশিকদের গগনবিদারী চিৎকার শোনা যাচ্ছে। অস্পষ্ট ঠোঁটে পূর্ণতার কণ্ঠে শোনা গেল, রূপবানবাবু তুমি আইসো? ভাবনায় ছেদ পড়ল শাওরি মায়ের ডাকে। পূর্ণতা গাড়ি থেকে নেমে কদম বসি করে নিল। পরমা সুন্দরী পূর্ণতাকে আলতো করে হাতে জড়িয়ে নিলেন। তারপর কপালে সোনা পাপড়ির ন্যায় আলতো ঠোঁট ছোঁয়ালেন। শাওরি মায়ের এহেন আদরে পুলকিত হলো পূর্ণতার মন। ভয় কেটে গিয়ে বুকে হানা দিল এক ঝাঁক খুশির আমেজ। পরমা সুন্দরী বধূ বরণের নিয়ম নীতি শেষ করে ঘরে নিয়ে গেলেন পূর্ণতাকে। এ যেন ঘর না এক রাজপ্রাসাদ। দুয়ার ঠেলে ভেতরে প্রবেশ করতেই জলমলে চোখ ধাঁধানো মনমতা সৌন্দর্যে চোখ ঝলসে যাবার জোগাড়। পূর্ণতা আঁকি পল্লব ঘন ঘন ফেলছে। এত বড় আলিশান বাসা, কিন্তু গুটি কয়েক মানুষ ছাড়া আর কাউকেই বেশি চোখে পড়ল না তার। পেছন ফিরে একবার দেখে নিল দুয়ারের বাইরে দাঁড়িয়ে আছে সেই ছেলে মেয়েগুলো, কিন্তু ভুলেও বাড়ির চৌকাঠ মারাচ্ছে না। কে আশ্চর্যের বিষয়, কিন্তু পূর্ণতা অতটা পাত্তা দেওয়ার সময় পেল না। পরমা সুন্দরী হাঁক পারলেন, কই গো হাকিমের মা, তাড়াতাড়ি আসো, আমার বৌমারে দুগ্ধ স্নান করানো লাগবে তো। পূর্ণতা কিঞ্চিত ভ্রু জোগাল। দুগ্ধ স্নান, এটা আবার কি? পূর্ণতাকে দুগ্ধ স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হলো সুবিস্তীর্ণ এক হাম্মামে। এত বড় গোসল ঘর হয়তো পূর্ণতার 14 ফুরের কেউ দেখেনি। হাম্মামখানে একটা বড় বাথটাব, সেখানে নিয়ে যাওয়া হলো পূর্ণতাকে। এটি বিবরণ দেই। বাথটাব অথবা জাকুজি যাই বলেন, সেটা পুরোপুরি আওয়া দুধে পরিপূর্ণ। তার উপর গোলাপের পাপড়ি ছড়ানো। চারপাশে ছোট্ট ছোট্ট কৃত্রিম পদ্ম ফুলের লাল নীল লাইট টিমটিম জ্বলছে। চারপাশে 4 জন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছে। একজনের হাতে ধনুচি টাইপের কিছু, যা থেকে সুগন্ধি ছড়াচ্ছে, আর অপরজনের হাতে জাফরানের তৈরি সাবান। আরেকজন হাতে মোটা পরিষ্কার টাওয়াল নিয়ে দাঁড়িয়ে, অন্যজনের হাতে লুফাফা নিয়ে। পূর্ণতা মুগ্ধতা ছড়ানোর চোখে চারপাশ অবলোকন করছিল। পরমা সুন্দরী মিহি কণ্ঠে বলেন, বোমা পরিধেয় কাপড় খুলে দুগ্ধস্থান উপভোগ করো। পূর্ণতা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে, তার বোধগম্য হলো না কিছুই। পরমা সুন্দরী হেসে বলেন, রাজবংশের কৃতি সন্তান আমার স্বামী আফজাল শেখ তার
ওই ঐরসজাত সন্তান আমার পুত্র শামীম, আর তুমি তার সহমর্মী সহধর্মিনী রাজ দুলারি। তোমাকে বরণ করে নেয়া ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। পূর্ণতা পুলকিত হলো। সে যে এত বড় কপাল নিয়ে জন্মেছে তারই বিশ্বাস হচ্ছে না। পূর্ণতার কথা বাড়ানোর সুযোগ পায় না। পরমা সুন্দরী চোখ দিয়ে ইশারা করতে দুজন মহিলা এসে পূর্ণতাকে দুধের টাবে নামিয়ে নেয়। তারপর একজন জাফরান সাবান দিয়ে ডলে ডলে পূর্ণতার শরীরে সাবান মাখছে। পূর্ণতা পরম আবেশে চোখ মুছে দেয়। আবারও পাড়ি দেয় কল্পনা রাজ্যে। সেদিন রাতে রক্তে ভেজা শাড়ি নিয়ে রাস্তা দিয়ে অজান উদ্দেশ্যে পা বাড়ায় পূর্ণতা। স্টেশনে নেমে দাঁড়িয়ে রয় কতক্ষণ। রূপবান বুবুর ওপর অভিমান জন্মে এমনটা সে করতে পারল। এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? তার উপর সারা শরীরে রক্তের ছোপ ছোপ দাগ। চোখ যায় দূরের একটা চাপ টিউবওয়েলের দিকে। পূর্ণতা পা বাড়ায় সেদিকে। স্টেশন নির্জন বললে ভুল হবে। শেষ স্টেশনের গুটি কয়েক যাত্রী অপেক্ষমান দাঁড়িয়ে। পথচারীদের চলাচলের রাস্তায় থোকায় থোকায় কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে দিনের আলোয় দাপিয়ে বেড়ানো কতগুলো পা। তাদের ঘুমন্ত মুখশ্রী দেখে বড্ড মায়া লাগে পূর্ণতার। তাদের মতো সেও অসহায়, সেও এতিম। তাদের তো না হয় মাথা গোজার ঠাঁই আছে, তার তো তাও নেই। ভাবতে ভাবতে এসে দাঁড়িয়েছে চাপ টিউবওয়েলের সামনে। দূর থেকে দেখা যাচ্ছে মানুষজন বসে আছে। কেউ কেউ বিড়ি ফুঁকছে, কেউ কেউ চা পান করছে, কেউ কেউ আধো ঘুমন্ত ঢোলাঢুলি করছে। পূর্ণতার মাথা ঘামায় না। সে টিউবওয়েলে পানি চেপে স্নান সেরে নেয়। গায়ে রক্ত ধুয়ে মুছে পুটলি থেকে একটা খাকি শাড়ি পরে নেয়। চুলের পানি চেপে চেপে পুরোটা নিংড়ে নিয়ে গামছা দিয়ে বেঁধে দেয়। এলোপায়ে গিয়ে এসে স্টেশনের দিকেই ততক্ষণে ট্রেন হুইসেল বাজিয়ে ছুটে যাচ্ছে। পূর্ণতা ও ছুটে চলেছে চলন্ত ট্রেনের সাথে। অনেকক্ষণ ধরে ছুটে চলেছে, কিন্তু ছোট কদরি হওয়ায় তার হাত পৌঁছায় না ট্রেনের দরজার হ্যান্ডেল অবধি। তখনই শাহরুখ খান স্টাইলে কেউ হাত বাড়িয়ে দেয় পূর্ণতার দিকে। কিছু না ভেবেই সেও হাত বাড়িয়ে দেয় আগন্তুকের দিকে। তিনি তাকে এক প্রকার খিচে ট্রেনের কোচে উঠিয়ে নেন। পূর্ণতা হাঁপিয়ে গেছে। হাহুতাশ করে উপরে তাকাতেই সেই চেনা অচেনা আগন্তুককে দেখতে পেল। লোকটা স্বাভাবিক ভঙ্গিতে কোচে প্রবেশ করে তার সিটে বসে পড়ল। পূর্ণতা তাকে অনুসরণ করে কোচে ঢোকে, কিন্তু বসবার জায়গা পায় না। লোকটা বসে আছেন দুখানা সিট দখল করে। একবার ভদ্রতার খাতিরেও পূর্ণতাকে বসার কথা বলছেন না। মনে মনে পূর্ণতা রাগ হলো, খানিক অভিমানেও পেয়ে বসলো, কিন্তু কেন এই অভিমান তা তার বুঝে আসলো না। ঘণ্টাখানিক দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে গেল তার। এবার মুখ খুলে সুমিও করে বলল, আপনি যদি অনুমতি দেন আমি কি বসতে পারি? যুবক খানিক বিরক্ত বোধ করলেন, কিন্তু প্রকাশ না করেই এক পাশে সরে তাকে বসার জায়গা দিলেন। পূর্ণতা ধপাস করে বসে পড়ল। একে তো দাঁড়িয়ে থাকতে থাকতে মাচা ব্যথা হয়ে গেছে, তার উপর সেই দুপুরে খেয়েছিল, এখনো অভুক্ত পেটে দানা পানি কিছুই পড়েনি। লোকটা মনে হয় উপলব্ধ করতে পেরে উঠে গেল। কিছুক্ষণের ব্যবধানে একজন লোক খাবারের পার্সেল হাতে করে নিয়ে এলো। প্রথমে পূর্ণতা নিতে চায়নি, পরক্ষণেই পেটের ভিতরে ইঁদুর ডাঙ্কা বাজাতেই খেতে বাধ্য হলো। লোকটার হাত থেকে পার্সেল নিয়ে খুলে দেখল বিরিয়ানি আর মুরগির এক পিস মাংস। পূর্ণতা আর কিছু ভাবার সময় পেল না। মুখে লোল চলে এলো। গপ গপ করে গিলে নিল মিনিট দুয়েকের মধ্যে সবগুলো খাবার। সাবারও করে নিল। তৃপ্তির ঢকুর তুলতে যুবককে মনে মনে ধন্যবাদ জ্ঞাপন করল। এরপর আর মনে নেই, চোখ হঠাৎ ঝাপসা হয়ে এলো। পূর্ণতা সিটে হেলে পড়ে গেল। যখন হুঁশ ফিরল তখন সে দেখল সে শুয়ে আছে একটা হাসপাতালের বেডে। কপালে ইয়া মোটা ব্যান্ডেজ। হাতের কোনোই মনে হয় ছুটে গেছে সেখানে মোটা করে ব্যান্ডেজ করা। উঠতে চেষ্টা করতে ব্যর্থ হলো। পায়ে খুব চোট ব্যথা পেয়েছে। তাকে তড়িঘড়ি করতে দেখে কর্তব্যরত একজন সেবিকা এগিয়ে এলেন। আরে 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 করছেন কি আপনি? রেস্ট নিন, আপনার শরীরের কন্ডিশন ভালো না। কে আপনি? আমি এখানে এলাম কিভাবে? আমি হাসপাতালের একজন কর্মরত নার্স। আপনারা ঢাকাগামী যে ট্রেনে করে আসছিলেন সেই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে, তাই অনেক মানুষ হতাহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। জরুরি বিভাগে এখনও অনেক লোকজন ভর্তি আছেন। আপনার ভাগ্য ভালো, তেমন বেশি চোট পাননি আপনি, কিন্তু আপনি যে কোচে ছিলেন সেই কোচে অধিকাংশ মানুষের অবস্থায় বিভৎস। অনেকে তো বডি পার্টসও খুঁজে পাওয়া যাচ্ছে না। পূর্ণতার হৃদয়ন্ত কেঁপে উঠল। অজানা ভয়ে গলা শুকিয়ে গেল। তার সাথে তো সেই আগন্তুকও ছিল যে তাকে সাহায্য করেছিল। তাহলে সেও কি মারা গেছে? না, আর ভাবতে পারছে না সে। ব্যথার মিছিলে পচে মরছে মগজের গোপন পোকা। পরমা সুন্দরী সুন্দর করে ডাকলেন, বৌমা। পূর্ণতার হুঁশ ফিরল। সে মিহিস্বরে বলল, জি মা বলুন। পরমা সুন্দরীর কলিজায় শীতল হাওয়া বহমান।
ঠান্ডা মস্তিষ্কে তিনি বলেন, বৌমা, আমাকে মা যেহেতু বলেছ, তাহলে তোমাকে একটা গোপন কথা বলতে চাই। পূর্ণতা বিস্মিত নয়নে তাকিয়ে রয়। খানিক বাদে জিজ্ঞাসা হয়ে বলে, জি মা, নিঃসংকোচে বলতে পারেন। বলবো। এবার তুমি উঠে আসো, এই লাল জরির শাড়িটা পরে তৈরি হয়ে নাও, খোকা তোমার অপেক্ষায়। পূর্ণতা উঠে আসে বাথটাব থেকে। তার গতর মুছে দেয় দুই মহিলা। পাশে একটা বড় দোলনায় বসিয়ে বাথরুম পরিয়ে চুল শুকানোর ব্যবস্থা করা হয়। ধনুচি হাতের মহিলাটি সুগন্ধি মেখে দেয় চুলে। অপর মহিলা গণশাড়ি গণনায় মুড়িয়ে দিতে থাকে পূর্ণতাকে। পূর্ণতার নিজেকে পরিপূর্ণ মনে হয় আজ। এমন সৌভাগ্য যে এই অভাগীর কপালে লেখা ছিল, কি বা জানত। পূর্ণতা আবারও ডুব দেয় অতীতে। হাসপাতালে যখন পাগলাপাড়া অবস্থা, সে তখনই সেখানে অক্ষত অবস্থায় উপস্থিত হন সেই আগন্তুক। পূর্ণতার জানে পানি ফিরে আসে, এক ধ্যানে তাকিয়ে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকটার গায়ে পরা ডাক্তারি পোশাক। তিনি এসেই পূর্ণতার চেক আপ করতে লাগলেন। সেবিকার সাথে দু একটা কথা বললেও ভুলেও পূর্ণতার সাথে কথা বললেন না। এমন ভান করলেন যেন পূর্ণতাকে তিনি চেনেনি না। পূর্ণতার মন দুঃখবানে জর্জরিত হলো। চোখ বেয়ে অগ্নিঝরা বৃষ্টি নামল। চোখের সামনে দৃশ্যমান হলো রূপবান বুবু। তিনি পূর্ণতার কানে কানে বলে গেলেন কিছু। পূর্ণতার নাকের পাঠা ফুলে উঠল। ডাক্তারবাবু সে কবেই চলে গেছেন, রয়ে গেছে কর্তব্যরত সেই সেবিকা। পূর্ণতার মন ও মস্তিষ্ক তখন ভাসতে লাগলো ডাক্তারবাবুর সাথে সেবিকার হাস্যোজ্জ্বল মুখ। কি যেন হয়ে গেল তার। পাশের টেবিল থেকে ধার কাছিটা উঠিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্মক জখম করতে লাগলো সেবিকাকে। এক পর্যায়ে সেবিকার প্রাণ পাখি উড়ে গেল। পূর্ণতার হুঁশ ফিরল। এ কি করেছে সে? ততক্ষণে সেখানে উপস্থিত হয়েছেন স্বয়ং ডাক্তারবাবু। পূর্ণতার এহেন রূপ দেখে তিনি নিজেও তাজ্জব বনে গেলেন। কি করবেন না করবেন ভাবতে ভাবতেই সেখানে ডিউটিরত আরেকজন নার্সের আগমন হয়। এবার আর পূর্ণতার হাত কাঁপে না। সিজার উঠিয়ে একের পর এক জখম করতে থাকে সেবিকার বুক থেকে গলা বরাবর। বেশি কষ্ট করা লাগে না, তার আগে সে দুনিয়ার মায়া ত্যাগ করে ফেলে। এতক্ষণ ডাক্তারবাবু থ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই পূর্ণতা রক্তে ভেজা শরীর নিয়ে কেবিন থেকে ছুটে পালায়। কিন্তু বেশি দূর যেতে পারে না, ধরা খায় হাসপাতালের সিকিউরিটি গার্ডের হাতে। শ্বাসসিঙ্গার শেষে পূর্ণতার কানে কানে এমন কিছু বলে যায় পরম সুন্দরী। পূর্ণতার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। কান খাড়া করে পুরোটা শুনে সে ঢোক গিলে। পূর্ণতা জিজ্ঞাসু চোখে তাকালে পরমা সুন্দরী ইশারায় না সূচক মাথা নাড়ান। তারপর ঘটঘট পায়ে আওয়াজ তুলে সেই স্থান অবিলম্বে ত্যাগ করেন। পূর্ণতা ভীত সন্ত্রস্ত নিরীহ চাহনিতে তার গমন পথে চেয়ে রয়। মহিলাদ্বয় তাকে পরিপাটি করে হাম্মাম তথা গোসলখানা থেকে সোজা শামীমের কক্ষের দিকে নিয়ে যেতে থাকেন। পূর্ণতার চোখ ঘুরে ঘুরে চারপাশ অবলোকন করে যাচ্ছে। পুরো বাড়িতে পিনপতন নীরবতায় গ্রাস করে নিয়েছে। কেবল শোনা যাচ্ছে তার পা জগলে মোটা পায়েলের রুমুঝুমু ধ্বনি। সুবিশাল কক্ষে প্রবেশপথে এসেই মহিলা যুগল থেমে গেলেন। আর সামনে এগুনোর হুকুম নেই তোনাদের। পূর্ণতা চোখ ঘুরিয়ে দেখল পরমা সুন্দরীর কোনো অস্তিত্ব নেই। নেই সাথের আরও গুটি কয়েক চাকর বাকরেরও। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারিদিকে বাতি জ্বলে উঠেছে। মহিলাদ্বয় চলে গেলেন বিনা বাক্য ব্যয়। পূর্ণতার সংকুচিত মনে ভেতরে ধীর পায়ে প্রবেশ করল। কি ভয়ঙ্কর সৌন্দর্য নিয়ে তৈরি এই কক্ষ। চোখ ঝলসে যাবার মতো সুনিপুণ বুনন কাজ করা দেয়ালে টানানো ফ্রেম। ফুলে ফুলে আজ সাজিয়ে দিয়েছে কুঞ্জ হয়তো ভ্রমণ আসিবার তরে। পূর্ণতার মুগ্ধতা ছাড়ানোর চোখে আনন্দের ঝিলিক উপচে পড়ছে। সে তার ঘাগরা উঁচিয়ে পায়েলে রুমুঝুমু সুর তুলে কয়েকবার ঘূর্ণিপাক খায়। খুশি তার চোখে মুখে ঠিকরে বেরুচ্ছে। পুরো কক্ষের আনাচে কানাচে বিচরণ করতে শুরু করেছে। সন্ধ্যা ঘনিয়ে আধার নেমেছে। পূর্ণতা পুরো কক্ষ দাপিয়ে বেড়ানোর শেষে শটাং হয়ে বিছানায় হাত পা ছড়িয়ে দেয়। উপরে তাকাতে আরও আশ্চর্য হয়। কি সুন্দর কারুকার্য বিশিষ্ট ঝালর আর লাইটিং করা। পূর্ণতা মুচকি মুচকি হাসে হঠাৎ কক্ষে কারোর উপস্থিত অনুভব করে। উঠে বসে কান খাড়া করে উপস্থিত অনুভব করে। নাক দিয়ে গন্ধ শুখে নাই। অনুমানে স্পষ্ট হতেই মুখে ফুটিয়ে তুলে রহস্যময় হাসি। ফিসফিস করে বলে, রূপবানবাবু তুমি আইসো? বেলকুনিতে আবছা অবয়ব দাঁড়িয়ে আছে। সেদিকে পা বাড়ায় পূর্ণতা। খুব কাছাকাছি চলে গিয়ে গল্প জুড়ে দেয়। এই প্রাসাদ সমান বাড়িতে তার আগমনের গল্প। আমরা চলে যাব অতীতে। হাসপাতাল কর্তৃপক্ষ পূর্ণতাকে পাকড়াও করতেই
হুঁশ ফিরে শামীমের। যখন পুলিশে খবর দেওয়ার কথা ওঠে তখন পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য শামীম নিজে স্বীকার করে সেই খুন করেছে। পূর্ণতা কেন খুন করেনি সে ভয় পেয়ে পালাচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ স্তম্ভিত হয়ে রয়। অপর কোনো সাক্ষী না থাকায় পূর্ণতা ছাড়া পায়। শামীমকে আইনি হেফাজতে নিয়ে নেওয়া হয়, কিন্তু তার হাত অনেক উপরে পৌঁছানো থাকায় জেলের চৌকাঠ মারাতে হয় না তার আগেই সসম্মানে বের হয়ে আসে। নিরীহ সেবিকাগণের পরে কী ব্যবস্থা হয় তা কেবল হাসপাতাল কর্তৃপক্ষই জানে। সামান্য 2 সেবিকার জন্য তার আর এত বড় মাপের সার্জন এবং বিশেষজ্ঞ ডাক্তারকে হারানো যাবে না। শামীম হাসপাতালে ফিরে এসে পূর্ণতার কোনো অস্তিত্ব পেল না। মনের ভেতরে যেন কেউ বিষ ঢেলে দিয়েছে। তার বুকে অসহনীয় ব্যথা অনুভব করল। মুহূর্ত ব্যয় না করে ছুটে বেরিয়ে গেল তাকে খুঁজতে শহরের অলিতে গলিতে, আনাচে কানাচে, কলোনি ছেড়ে মহল্লায়, পাড়ায় পাড়ায় কোথাও নেই। গেল কোথায়? তাকে কি মাটি গিলে খেয়ে নিল নাকি বাতাস শুষে নিল? শামীমের বুক খালি খালি লাগলো। মস্তিষ্ক শূন্য হয়ে দিক বেদিক ছুটে চলেছে সে। দেখা নেই সেই রহস্যময়ীর, নেই কোনো খোঁজ পাত্তা। এদিকে পূর্ণতা ছুটে চলেছে তার গন্তব্যহীন পথে। সে ছুটতে ছুটতে এসে পড়েছে শহরের শেষ মাথায়। এই জায়গাটা ঘুটঘুট অন্ধকারে ছেয়ে আছে। দূরে একটা মিটিমিটি আলো জ্বলছে। পূর্ণতা পা বাড়ায় আলোর পথে। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। আলোর যত নিকটবর্তী হচ্ছে পূর্ণতার কাছে পরিবেশ পরিষ্কার হচ্ছে। ওই তো সামনে দাঁড়িয়ে আছে রূপবান বুবু। বুবা 8 মাসের পোয়াতি, পেট যেন ফুরে বের হয়ে আসতে চাইছে। পূর্ণতার মুখে খিলখিল হাসির শব্দ শুনে সে তার দিকে দৃষ্টিপাত করে। বুবুর মুখেও রহস্যময় হাসি। হাত বাড়িয়ে তাকে কাছে ডাকে। পূর্ণতা মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলেছে সেই পথে। রূপবান বুবুর থেকে কয়েক হাত দূরে পূর্ণতা। তার চোখ দুটি ছলছল করছে। আর কয়েক কদম এগোলেই বুবুকে ছুঁতে পারবে। যখনই পূর্ণতা বুবুর দিকে হাত বাড়াবে তখন কোথা থেকে যেন ছুটে আসে একটা কালো গাড়ি, উড়িয়ে নিয়ে যায় বুবুকে। গাড়ি থামে না। বুবুর শরীর গাড়ির তলাতে পিষে যেতে থাকে। গাড়ি ছুটে চলেছে তার পেছনে। পূর্ণতা ছুটছে গাড়ি থামাতে বলছে, কিন্তু গাড়ি থামে না। পুরো রাস্তা লাল রক্তে রক্তাক্ত হয়ে ওঠে। পূর্ণতা হাউমাউ করে কাঁদছে। এই নির্জন রাস্তায় তাকে সাহায্য করবে এমন কেউ নেই। দেখতে দেখতে কালো গাড়ি দৃষ্টিগোচরের বাইরে চলে যায়। পূর্ণতা গুঙ্গিয়ে কাঁদছে। পৃথিবীতে তার আপন বলতে রূপবান বুবুই ছিল, সেও মরে গেল। পূর্ণতার মাথার উপর কয়েকটি কালো কাক কা কা করে উঠল। পূর্ণতা কান্না থামিয়ে উপরে তাকায়। তারপর চোখ মুখ কাটকাট করে দুহাতে ভর করে উবু হয়ে বসে। ততক্ষণ আকাশে দৃশ্যমান হয়েছে পূর্ণচাঁদ। পূর্ণতা বিড়বিড় করে কিছু বলতে থাকে যেন সে নিজেই নিজের সাথে কথা বলছে। দৃশ্য চলে যায় শামীমের প্রাসাদে। পরমা সুন্দরী দুয়ার খুলে দিতেই হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে শামীম। তার মন অস্থির, কোথাও খুঁজে পায়নি পূর্ণতাকে। কিন্তু তার তো এই মেয়েকেই চাই। পরমা সুন্দরী ছেলের পিছু পিছু তার কক্ষের সামনে এসে দাঁড়িয়েছেন। এর সামনে যাওয়ার অনুমতি কারণ নেই। কেবল শামীমই তার কক্ষে কাউকে যেতে অনুমতি দিলে সে যেতে পারে। পরমা সুন্দরীকে দাঁড়িয়ে থাকতে দেখে শামীম কক্ষ থেকে বেরিয়ে এসে মায়ের মুখ বরাবর দাঁড়ায়। শামীমের চেহার অস্বাভাবিক, চোখ মুখে রক্তশূন্য ঠেকছে। পরমা সুন্দরী কেমন করে যেন ছেলের মন পড়ে ফেলেন। তারপর সাহসে এসে বলেন, চিন্তা করিস না, ওই মেয়ে স্বয়ং তোর কাছে ধরা দিবে এসে। মায়ের এহেন বাক্যে কিছুটা স্বস্তি পায় শামীম। মাকে সে অনেক সমীহ করে চলে। বদমেজাজি আর একরোখা স্বভাবের জন্য তেমন কোনো বন্ধুমহলও নেই তার। যা আছে সবই মা। মাকে ঘিরেই তার পৃথিবী। কিন্তু এই পৃথিবীতে গ্রহণ লাগিয়েছিল আরেক নারী, যার ছায়াও মারায় না শামীম। কিন্তু সেই বিশ্বাসঘাতক রয়ে গেছে হৃদগ্রহের গোপন কুঠুরিতে। শামীম সেই কুঠুরির দরজায় তালা দিয়ে বহুকাল ধরে, তবুও ভেতর থেকে খটখাট শব্দ হতেই থাকে তো হতেই থাকে। পরদিন সকালে পূর্ণতার ঘুম ভাঙে ঘেউ ঘেউ শব্দে। চোখ কচলে আশেপাশে তাকায়। সে শুয়ে আছে পরিত্যক্ত একটা বাড়িতে। উঠে বেরিয়ে সব অবলোকন করে বুঝতে পারে এটা জঙ্গলাপূর্ণ একটা জায়গা। লোকজনের আনাগোনা নেই বলতেই সরে। পূর্ণতার খিদে পেয়ে যায়। খিদে পেট চুচু করছে। এখন কিছু খাওয়া উচিত, কিন্তু কি খাবে? মাথা না মুন্ডু? দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় সে। অতঃপর স্থির হয় আজ কলিজা খাবে। টসটসে সুস্বাদু কুচি কলিজা। যেই ভাবা সেই কাজ। সে বেরিয়ে পড়ে শিকারে টহল দিতে দিতে লোকালয়ের দিকে এগিয়ে চলে। ওই তো সামনে একটা মুরগির খামার দেখা যায়। পেয়েছি।
বলেই মুখে হাসির ঝিলিক ফোটে। কিন্তু ওই যে কয়েকটি লোক পাহারা দিচ্ছে, কেউ কেউ মুরগিগুলোকে খাবার দিচ্ছে, কিন্তু খিদে তো বেড়ে গেছে, না খেয়ে আর শুইতে পারছে না সে। পূর্ণতা চারপাশে চোখ ঘোরায়, তারপর মুখে আবারও রহস্যময় হাসি ফুটিয়ে টিপ টিপ পায়ে এগিয়ে চলে খামারের দিকে। অন্যদিকে পূর্ণতা গ্রাম ছেলে পালানোর পর হন্য হয়ে তাকে সবাই খুঁজছে। পূর্ণতা পালানোর দিন কি যেন 60 টুকরো করে ঘরের মাচাঙে টানিয়ে রেখেছে তার মামাতো ভাই রুহুলকে। তাকে গ্রামের চৌকিদার রাত আনুমানিক 12টার দিকে বাস স্ট্যান্ডে দেখেছিল, কিন্তু তারপর সে গায়েব। কিন্তু গায়েব হলো সেখানে পাওয়া গেছে গ্রামের চেয়ারম্যানের ছেলে এবং তার সাঙ্গপাঙ্গগুলোর খণ্ড বিখণ্ডিত লাশ। তাদের এমন নির্মম মৃত্যু যে দিয়েছে না জানি সে কতটা পাষাণ মনের অধিকারী, এমনটাই বলেছে গায়ের লোক। পূর্ণতার মা মামি বলছে এই খুন পূর্ণতা করেছে। অনেকে মানতে পারছে না, এক একটা মেয়ের পক্ষে এসব একা করা সম্ভব হবে না। কিন্তু না মেনে উপায় নেই, কারণ পূর্ণতা সেই দিন থেকে লাপাত্তা। স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে পূর্ণতাকে শেষ ট্রেনে যেতে দেখা গেছে, কিন্তু সেই ট্রেন আকস্মিকভাবে দুর্ঘটনার শিকার হয়েছে। অনেকেই মারা গেছেন। পুলিশ তদন্ত করে অনেকের দ্বিখণ্ডিত লাশ পাওয়া গেলেও নদীর উপরে দুর্ঘটনা ঘটায় অনেকেই পানিতে ঝাঁপ দিয়েছে। হতে পারে পূর্ণতাও নদীতে ঝাঁপ দিয়েছে, বাঁচলে বাঁচতেও পারে, নাও পারে। গায়ে রুহুল হত্যাকাণ্ড এবং বাস স্ট্যান্ডের হত্যাকাণ্ডে উত্তাল গ্রামবাসী, কিন্তু পূর্ণতার কোনো হদিস বের করতে পারেনি পুলিশ। দৃশ্য এখন খামারের থেকে কয়েক মাইল দূরের একটি ঝুপড়ি ঘরে। পূর্ণতার সামনে ছেলে আছে 10 থেকে 15টা মুরগির তাজা কলিজা, তাই সে রান্না করছে। রান্না শেষে প্লেটে কলিজা সাজিয়ে তৃপ্তি করে খেতে থাকে। খাওয়ার এক পর্যায়ে একটা কলিজা হাত বাড়িয়ে এগিয়ে দেয় ঝুপড়ির মেঝেতে লেটকে থাকা মহিলার দিকে। সাথে সাথে করেও যখন মহিলা রেসপন্স করে না, তখন পূর্ণতা মুখ বাঁকা করে আবারও আরাম করে খেতে থাকে। আমরা দেখতে পাই মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে এক মহিলা, তার মাথা শরীর থেকে আলাদা। তার পাশে বসে আরাম করে খাবার খাচ্ছে পূর্ণতা। আমরা চলে যাব আগের দৃশ্য, যেখানে পূর্ণতা খামারের দিকে এগিয়ে চলেছে। পূর্ণতা খামারে এর উপস্থিতি হতেই ছোকরাগুলো একে অপরের দিকে তাকায়। এই মেয়েকে তারা এর আগে কখনো দেখেনি। তার উপর নির্জনেই খামারে আর কোনো মানুষের দেখা নেই। আছে গুটি কয়েক ছোকরা, তাদের মাথায় শয়তানি চেপে বসে। তাদের মধ্যে একজন কাশেম, সে বলে, এই মাইয়া এখানে কি চাই? কলিজা খাবাও? কি কি কইলি? কলিজা খেতে চাই দে বলি হাত বাড়াই পূর্ণতা। কাশেম হেসে বলে, আর কিছু খাবি? শুধু কলিজায় মন ভরবে তোর? তোর অন্য কিছু খাও মাই। ছোকরাগুলো একে অপরকে ইশারা করে এগিয়ে আসে পূর্ণতার দিকে। পূর্ণতা কানে তখন কেউ কিছু ফিসফিস করে বলে যায়। তার মুখেও ফুটে ওঠে রহস্যময় হাসি। পূর্ণতা নিজে থেকে এগিয়ে যায়। তারপর সেখানে ঘটে যায় এক প্রলয়ঙ্কারী লঙ্কা যুদ্ধ, যেখানে বাজিমাত হয় সেই গুটি কয়েক ছোকরা। জমিনে ছড়িয়ে ছিটিয়ে রয় তাদের খণ্ড বিখণ্ডিত লাশ। পূর্ণতার মুখে রক্ত মুছে নেয়, তারপর বেছে বেছে মোটা তাজা 10 থেকে 15টা মুরগি বেছে নিয়ে বেরিয়ে পড়ে খামার থেকে। যেতে যেতে এক পর্যায়ে দেখা হয় এক মহিলার সাথে। সে কলসি ভরে পানি নিয়ে যাচ্ছিল তার ঝুপড়ি ঘরে। পূর্ণতাকে দেখে অবাক হয়ে থমকে দাঁড়ায়। কিলো মাইয়া, এমন রক্তে মাখামাখি কইরা কইতো নাইতেছ, আর হাতে এত মুরগি কিল্লাই? পূর্ণতা হাসে। সে হাসিতে ভেজাল নেই। নিষ্পাপ এক হাসি দিয়ে বলে, বুঝান, তোমার ঘরে আমারে নিবা? আমার না মুরগির কলিজা খাইতে মন চাইতেছে। মহিলার মায়া হয়, মনে মনে খুশিও হয়। অভাবী সংসারের চোখে একটা মুরগি দেখে না, সেখানে এত বলেন। মহিলা রাজি হয়ে যায়, তারপর নিয়ে চলে যায় তার ঝুপড়ি ঘরে। ঘরে গিয়ে তার একটা শাড়ি দেয় আর বলে, যাও নাইতে যাও, আমি মুরগি রান্তাছি তোমার লাগি। পূর্ণতা চলে যায় গোসল দিতে, কিন্তু কি ভেবে কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসে। দেখে মহিলা মুরগিগুলান ঝাঁপিতে আটকিয়ে কানে বাটন ফোন দিয়ে তার স্বামীরা বলতেছে, ওগো জানো, আজ আমাকে কপাল খুঁজছে, তুমি তাড়াতাড়ি আইয়া পড়ো, এক বোকা মাইয়া পাইছি। তারপর যা যা ঘটেছে সব বলে। আর মুরগি একটা রানুম, বাকিগুলা বিছলা আমরা টাকা পাবো, তুমি তাড়াতাড়ি আয়ো। পূর্ণতার এই অতি সামান্য জিনিসে মেজাজ বিগড়ে যায়। তারপর আর কি, যা হবার তাই হয়। মহিলাকে জবাই করে নিজে নিজেই মুরগি ছেলে কলিজা বের করে রান্না করে। নাইতে গিয়ে নেওয়া শেষ করে সে তৃপ্তি করে খায়। তখনই দরজায় কর্নারে কেউ। পূর্ণতা হাতের ধারে দাওটা শক্ত করে ধরে রাখে। খাওয়া শেষ করে উঠে গিয়ে দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করে মহিলার স্বামী। সে ভেতরের অবস্থা দেখে চিৎকার করার সুযোগ পায় না।
এক কোপে তার মাথা আলাদা করে দেয় পূর্ণতা। তারপর হেসে খেলে বেরিয়ে পড়ে কলোনির বাইরের দিকে। রাত বাজে 1:30, দুয়ারে কেউ খটখট আওয়াজ করে। পূর্ণতা টনক নড়ে। এতক্ষণে শাওরি মায়ের বলা কথা মনে পড়তেই বুকে ভয় ধরে যায়। পূর্ণতা মনে পড়ে পরমাসুন্দরী বলেছিলেন, মা যেহেতু ডেকেছিস তোকে এই প্রাসাদের একটা রাজ বলি, কাউকে বলিস না কিন্তু। পূর্ণতা মাথা নাড়িয়ে না বোঝায়। পরমাসুন্দরী ফিস ফিস করে কানের ধারে বলে চলেন, এই প্রাসাদ মানুষ খেকো, রাত হলে এটি জেগে ওঠে। এর সাথে বাইরের জগতের কোনো সংযোগ খুঁজিস না। প্রতি রাতে এই প্রাসাদ রক্তের গোসল দেয়। এই প্রাসাদের সবচেয়ে সুরক্ষিত কক্ষ হলো তোর স্বামী, মানে আমার ছেলের কক্ষ। এই কক্ষে স্বামীর অনুমতি ছাড়া কারোর ঢোকা নিষেধ। তুই তার বধূ, তাই তোকে প্রবেশের অনুমতি দিয়েছে বলেও ওই কক্ষ থেকে কখনো বের হবি না রাতে। কেউ মধ্যরাতে দুয়ারে কড়া নাড়লে দেখলে কখনো ভুলেও দুয়ার খুলিস না। পূর্ণতা আরও কিছু জানতে ইচ্ছুক, কিন্তু তার আগেই পরমাসুন্দরী স্থান ত্যাগ করেন। পূর্ণতার মনে ভয় জেঁকে বসে। সে ভূতে মেলা ভয় পায়। ভূত প্রেত তার জানের দুশ্মন। রূপবানবাবুর মুখে ছোটবেলা থেকে কত ভূতের গল্প শুনেছে তার ইয়ত্তা নেই। বাবু রাত হলেই চাটাই বিছিয়ে তাকে বুকে নিয়ে গল্প জুড়ত। গল্প শুনে শুনে তার বুকেই ঘুমে লুটিয়ে পড়ত। সেসব এখন ইতিহাস, কিন্তু আশ্চর্যের বিষয়ে বুবা আজও এসেছিল। প্রায় আসে, পূর্ণতার সাথে সাথেই থাকে, সব বিপদ থেকে উদ্ধারের উপায় বলে দেয়। আজ যখন বুবুকে বলেছে শাওরি মায়ের কথা, তখন বুবু বলেছে ওই মহিলাকে বিশ্বাস না করতে, নিজে থেকে এই রহস্যের গণ্ডি টপকাতে। পূর্ণতা জিজ্ঞাসা করেছিল, আমি কি পারবো বুবু? বুবু হেসে বলেছিল, এত বছর ধরে তুই না পারলে ঠিক আছিস কিভাবে? পূর্ণতা সাহস পেয়েছে, নিজের ওপর নিজেরই গর্ব হয়। নিজে থেকে পিঠ চাপড়ে বলে, সাব্বাস পূর্ণতা, এটা জিনিস বটে। পূর্ণতার ধ্যান ভাঙে আবারও দুয়ারে ধুমধাম শব্দে। এবার তার সাহস হাওয়া হয়ে যায়, কারণ কেউ দুয়ার ভেঙে ফেলার মতো আওয়াজ করছে। কান খাড়া করলে শুনতে পাই কেউ নখ দিয়ে আঁচড় কাটছে দরজায়। সাথে কেমন ঘর ঘর শব্দ শোনা যাচ্ছে। পূর্ণতার গলা শুকিয়ে যায়, ভুলে যায় রূপবানবাবুর দেয়া সাহস। ব্যালকনি ছেড়ে কক্ষে প্রবেশ করে। এখন এই ভয়ঙ্কর সুন্দর প্রাসাদ তার কাছে মানুষ খেকো মনে হচ্ছে। কিছুক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে যায়। এবার আর টু শব্দটি হচ্ছে না। আবারও নিস্তব্ধতায় গ্রাস করে নিয়েছে প্রাসাদ। পূর্ণতা হাঁপ ছেড়ে বাঁচে, কান খাড়া করে, কিন্তু না, আর কিছুই শোনা যায় না। একবার ভাবে দুয়ার খুলে বাইরে গিয়ে দেখবে, পরক্ষণেই মত পাল্টায়। কি দরকার হুদাহুদি ঝামেলা বাড়ানোর? কপাল চুইয়ে ঘামের ফোঁটা চিবুকে ঠেকলে হুঁশ ফেরে তার। এখনো গায়ে সেই গহনা আর শাড়ি, এগুলো এখন খোলা প্রয়োজন। ঘামে ভিজে একেবারে চুপচাপ করছে গতর। চোখ ঘুরিয়ে পাশেই দেখতে পায় একটা দরজা। সেদিকে এগিয়ে খুলে দিতেই দেখে হাম্মামখানার মতো এখনো বিশাল এক গোসল দেওয়ার ব্যবস্থা, আর সাথে ঘরবার করবার জায়গা। পূর্ণতা কাপড় ছেড়ে গোসল দেয়। লম্বা সময় ধরে জলখেলা খেলে সে কিন্তু ক্লান্ত হয়ে বেরিয়ে আসে বাইরে। এবার খুব ঘুম পায়, কিন্তু আসার পর থেকে পেটে দানাটিও পড়েনি। সে কবে খেয়েছে মনে নেই। এবার খিদে পেটে জ্বলতে থাকে। নাকে কেমন সুঘ্রাণ ভেসে আসতেই পাশের একটা ছোট্ট টেবিলে চোখ যায়। এগিয়ে দেখে হরেকপদের খাবার, যার সে নামও জানে না। কিন্তু এই বদ্ধ কোঠায় সে ছাড়া তার কেউ নেই। তাহলে খাবার কে রেখে গেল? তখনই মনে পড়ে তার স্বামীর কথা। ঈশ্বরে কিভাবে বলে গেল? উনি কোথায় একবারও তার দেখা হলো না। আর এই খাবারই বা কে রেখে গেল? নাকি ভূত প্রেতের সত্যি সত্যি বাস এই প্রাসাদে? ভয় থিতু হয়ে রইল সে। পেটে ঘুরঘুর শব্দ না খেয়েও পারল না, তাই তো তৃপ্তি করে খাবার খেতে লাগলো। সেই দৃশ্য বেলকনির বাইরে বুকে হাত দিয়ে দেখছে স্বামী, মুখে মুচকে হাসি। এই পুচকে ভয়ঙ্করী নারীর প্রতি তার এত টান কেন বুঝে আসে না। তবে কি আবারও প্রেমবাণে বিদ্ধ হয়েছে অন্তর? আবারও কি কোনো ছলনাময়ী মোহে আটকে যাচ্ছে সে? শামীম ডুব দেয় অতীতে। রহমতপুরের জমিদার বাড়িতে ধুমধামে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সানাই সুর আর বিয়ের গানে মুখরিত পুরো জমিদার বাড়ি। ফুলে ফুলে আর মরিচবাতি দিয়ে মহলের আগা মাথা মোড়ানো। মহলের ভেতরে বাইরে হৈহুল্লোড় করছে গ্রামের মানুষজন। জমজমাট এক আয়োজন করেছেন মশিউর তালুকদার। মহলের বাইরের প্যান্ডেলে বসে থাকা কথাটি বলছিল শুক্কুর মেম্বার। দইয়ের কাপ সাবার করে তিনার কথায় তাল মিলালেন গফুর মিয়া। গফুর মিয়া জমিদার বাড়ি দেখভাল করেন, কারণ মশিউর তালুকদার পরিবার সমেত থাকেন শহরে। গ্রামের বিশাল জমিদার বাড়িটি খালি পড়ে থাকে। জমিদার বাড়ি 3 তলা বিশিষ্ট। নিচতলায় রান্নাঘর আর বসার জায়গা,
খাবার ব্যবস্থার জন্য আছে সুবিশাল ডাইনিং রুম। দোতলায় 5 কামরা, সবগুলোতেই শোবার ব্যবস্থা করে সাথে অ্যাটাচ বাথরুম। মশিউর তালুকদার শৌখিন মানুষ। মহলের গঠন কাঠামো তার বাপদাদার আমলের হলেও আসবাব এবং সরঞ্জাম আধুনিক যুগের। মহলের সাজসজ্জা আধুনিকতার ছোঁয়া সবই মশিউর তালুকদারের কর্তৃত্ব। 3 তলায় 5টি কামরা, একটি বিশাল লাইব্রেরি, 3টি গেস্ট রুম আর 3 তলার শেষ মাথার কক্ষে থাকেন এই মহলের একমাত্র উত্তরাধিকারিণী। শানের সুরে কে উপেক্ষা করে 3 তলার শেষ মাথার কক্ষটি থেকে গিটারের সুর খালি গলায় গাওয়া গানটা টেপ রেকর্ডারে বেজে চলেছে। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুড়তোলা এক রিকশায়, আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না। রমণী আরাম কেদারে শুয়ে গানটা উপভোগ করছিল। পরনে তার লাল বেনারসি, 2 হাত ভর্তি রেশমি চুড়ি, খোপায় গোজা বেলি ফুলের গাজরা, ঠোঁটে মাখা লাল টকটক লিপস্টিক, কপালে গাঢ় লাল টিপ, খুব সাদামাটা সাজসজ্জা, চোখের নিচে লেপটে যাওয়া কাজল, পায়ে লাল আলতা, মাথায় বিয়ের ওড়না, সেখানে আরবিতে লেখা জিহাদের বউ। রেকর্ডারে তখনও ছেলের কণ্ঠে গানটা বেজে চলেছে। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়ব না। রমণীর চোখ বেয়ে নদীর স্রোত বহমান। তখনই সেখানে উপস্থিত হন একজন মহিলা। তিনি নিঃশব্দে এসে রমণীর পাশে দাঁড়িয়ে ধীর স্থির কণ্ঠে শোধান, মুমতারিন মা। মুমতারিন চোখ খুলে তাকায়। তার দৃষ্টি শূন্য, অনুভূতি নিষ্প্রাণ। মহিলাটি ছলছল চোখে তাকিয়ে বলেন, সব ঠিক হয়ে যাবে বাচ্চা। বলেই তিনি তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। মুমতারিনের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে থাকে। এদিকে বাইরে তোড়জোড় শুরু হয়ে গেছে। বর এসেছে বলে মেয়েদের দল গেট ধরতে ছুটে যায়। ঘোড়ায় সফর হয়ে এসেছেন বিক্রমপুরের জমিদারের ছেলে জিহাদ। সে সম্পর্কে মুমতারিনের ফুফাতো ভাই। জিহাদকে বরণ করতে জড়ো হয়েছেন বুজুর্গ মহিলা আর মেয়ে ছেলে। জিহাদ ঘোড়া থেকে নেমে 3 তলার অপেক্ষমান কক্ষের বারান্দায় তাকায়। দূর থেকে ঝাপসা দেখা যাচ্ছে একটা নারী অবয়ব। জিহাদের তাকে চিনতে অসুবিধা হয় না। এই রমণী যে তার খুব পরিচিত, একেবারে অন্তরের সাথে মেশানো। তার পুরোটা অস্বস্তি জোরে যায় বিচারণ, তাকে চিনতে কি তার অসুবিধা হবে? জিহাদের ধ্যান ভাঙে। ছোট্ট শালিকা অমৃত ডাকে। অমৃত জিহাদের আপন বোন, কিন্তু তার জিহাদের থেকে মুমতারিনের সাথে বেশি ভাব। আর সেজন্য সে নিজের ভাইয়ের বিয়ে ছেড়ে মুমতারিনের বাড়িতে আগে ভাগে এসে পড়েছে। এই কারণে শালিকা বলছে অমৃকে। জিহাদ মুখে রুমাল চেপে মুচকি হাসছে, চোখ দিয়ে টিপ দেয় অমৃকে। অমৃ মুচকি এসে বলে, বলুন তো দুলা ভাই, নয়া জামাই গোসল করে, টুপি থাকে মাথার পরে, 100 কলস পানি দাও, তবু শুকনা তার গাও। জিহাদ হেসে বলে, এটা তো খুব সোজা শালিকা রানী। হ্যাঁ, তো বলুন দুলা ভাই, কি হবে? এটা হলো কচু গাছ। এবার আমার পালা, আমি বলবো, আপনার উত্তর দিবেন। সবাই হৈ হৈ করে বলে ওঠে। জিহাদ বলে, রামের বামেতে বসি নই আমি সীতা, উড়িষ্যা নগরে মোর আছে এক মিতা। এবার সবাই নিশ্চুপ, কারোর মুখে রা শব্দটি নেই। সবাই মুখে মুখে আওড়াচ্ছে, রামের বামেতে বসি নই আমি সীতা, উড়িষ্যা নগরে মোর আছে এক মিতা। কি হতে পারে? সম্মানিত শ্রোতা, আপনারা এই ধাঁধের উত্তর পারলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। কিন্তু কেউ বলতে পারছে না, সবাই মাথা চুলকাচ্ছে আর ভাবছে। এবার জিহাদ বলে, টাইম আপ, এখন আমার পথ ছাড়ুন, আমার বউ আমার অপেক্ষা করছে। সবাই হৈ হুল্লোড় করে জামাইকে বরণ করে নিল। আকদের জন্য মুমতারিনকে নিচে নামিয়ে আনা হয়েছে। মহলের নিচতলার সোফাগুলো সাজিয়ে সেখানে জামাই বউ বসার জায়গা সাজানো হয়েছে। বরবধূ মুখোমুখি 2 সোফায় বসা, মাঝে ফুলের মালা আর পর্দা দেয়া। মুমতারিন মাথা নিচু করে বসে আছে। সে নিষ্প্রাণ, অনুভূতি শূন্য। জিহাদ ফুলের মালার ফাঁক দিয়ে তার প্রিয়সীকে দেখার ব্যর্থ চেষ্টা করছে। কাজী সাহেব যথারীতি আকদের কার্যক্রম শুরু করে দিয়েছেন। পুরো নিচতলা জুড়ে মানুষের সমাগম আর গুনগুন শব্দ করে গল্প করছে সবাই। হঠাৎ পুরো গ্রামের পাওয়ার চলে যায়। অন্ধকারে ডুবে যায় পুরো এলাকা। বিয়ে বাড়িতে রই রই পড়ে যায়। যে যার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দিয়েছে। মশিউর তালুকদার হাত ছাড়তেই গফুর মিয়া টর্চলাইট হাতে মহলের কারেন্টের মিটার রুমে চেক করতে চলে যায়। গফুর মিয়া হাট্টা হাট্টা লোক। গোফ রেখেছেন বাংলা সিনেমার জল্লাদদের মতো করে। গোফে নিয়মিত সর্ষের তেল মেখে গোফে তাও দেন। তিনি লাইট হাতে হেলে দুলে মিটার রুমের দিকে এগোচ্ছিলেন আর মুছে তাও দিচ্ছেন।
হঠাৎ লক্ষ্য করেন মহলের এক পাশের ঝাউ গাছগুলো কেমন নড়ে চড়ে উঠছে। মনে হচ্ছে ওখানে কেউ আছে। গফুর মিয়ার ভয়ডর বলতে কিছু নেই। তিনি কালক্ষেপণ না করে সেদিকটা এগিয়ে গেলেন। লাইট মেরে মেরে দেখছেন, কিন্তু কাউকে দেখতে পান না। কিছুক্ষণ এদিক ওদিক লাইট মেরেও কিছু না দেখতে পেয়ে উল্টো ঘুরে তাকানোর সুযোগ পেলেন না, তার আগেই কেউ তার কলিজায় ছুরি ঢুকিয়ে দেয়। তিনি কেবল আর শব্দটা করলেন, খুনি মুখ চেপে ধরে তার ঘাটটাই মটকে দিলেন। তারপর পা হিচড়ে ভেতরে প্রবেশ করল। মহলের ভিতরে তখন মানুষের গিজগিজার অন্ধকারে রুদ্ধশ্বাসের পরিস্থিতি। খুনির মুখে ভয়ঙ্কর রাগ, যেন আজ সব ধ্বংস করতেই তার আগমন। তারপর শুরু হলো চিৎকার। একা এক হাতে এত মানুষকে ছিঁড়ে ছুঁড়ে দিচ্ছে সে। চারিদিকে চিৎকার আর রই রই পড়ে গেল। মশিউর তালুকদার কিছুই বুঝতে পারলেন না, শুধু মানুষের চিৎকার আর আর্তনাদ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। ততক্ষণে মহলের ভিতরে আওয়াজ ক্ষীণ হয়ে এসেছে। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ক্ষতবিক্ষত লাশগুলো। মশিউর তালুকদার তার স্ত্রীকে বললেন, জিহাদ আর মুমতারিনকে উপরের কক্ষে তাড়াতাড়ি নিয়ে যাও। তারপর তিনি এগিয়ে গিয়ে যা দেখলেন, আতকে উঠে কয়েক কদম পিছিয়ে গেলেন। তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দেখতে মানুষ। দানবীয় শরীরে সেরা উপসেরাগুলো ফুলে উঠেছে। শরীর পুরো নীলবর্ণ ধারণ করেছে। চক্ষুযুগল লাল টকটকে। সেই রক্তঝরা চক্ষু দিয়ে ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। রাগে তার গলা দিয়ে ঘরঘর শব্দ হচ্ছে। মশিউর তালুকদার ভয়ে ঢোক গিলে বসলেন। কে তুই? খুনি মুখের অসময় হাসি এসে কোনো জবাবই দিল না। এক থাবায় মশিউর তালুকদারকে অজ্ঞান করে দিয়ে ডিংডিঙিয়ে সিঁড়ি বেয়ে উপরতলায় উঠতে লাগলো। জিহাদ মুমতারিনকে নিয়ে আলিয়া তালুকদার 3 তলার শেষ কক্ষে চলে গেছেন। তারপর দুয়ার লক করে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। জিহাদ বলল, মামিজান, আমাকে দেখতে দিন বাইরে কি হচ্ছে। এভাবে টেনে উপরে কেন নিয়ে এলেন? আর মামাজান কোথায়? মুমতারিন একই প্রশ্ন করল। আলিয়া তালুকদার কোনো উত্তর দিতে পারলেন না। তিনি কেবল বললেন, বাইরে নিশ্চয়ই খারাপ কিছু হচ্ছে মোমো। তোর আব্বা আমাকে বললেন তোদের উপর তলায় নিয়ে আসতে। আমি আর কিছু জানি না রে। আমার খুব চিন্তা হচ্ছে কি থেকে কি হয়ে গেল। জিহাদ বলল, মামি আপনি পথ ছাড়ুন, আমি গিয়ে দেখে আসি। মুমতারিন বলে, আমিও যাব মা, তুমি সরো। আলিয়া তালুকদার পথ রোধ করে দাঁড়িয়ে আছেন। তিনি এক চুল সরলেন না। ভীত গলায় বললেন, আমি তোদের যেতে দিব না, আমার ভয় করছে। তিনি আসুক, তারপর আমরা বের হব এখান থেকে। ততক্ষণে খুনি দোতলা বেয়ে 3 তলার শেষ মাথার কক্ষের সামনে দুয়ারে দাঁড়িয়ে, মুখে পৈশাচিক ক্ষুব্ধ হাসি। দরজায় টোকা দিল 1 বার 2 বার 3 বার। জিহাদ এগোতে চাইলে আলিয়া তালুকদার বাধা দিলেন। তিনি নিচে পা বাড়ালেন সেদিকে। কাপা কাপা কণ্ঠে শুধালেন, কে? অপর পাশ থেকে আওয়াজ এলো না। আবারও ধুমধাম শব্দ হলো দরজায়। দরজার আওয়াজ বাড়তে লাগলো। আলিয়া তালুকদার পিছিয়ে গিয়ে জিহাদ আর মুমতারিনকে বললেন, তোমরা লুকিয়ে পড়ো। জিহাদ এবার এগিয়ে গিয়ে বলল, আমি কাপুরুষ নই যে লুকিয়ে পড়ব। যে আসুক আমি তার সামনা করব। আপনি বরং মুমতারিনকে দেখে রাখুন, বাকিটা আমি দেখছি বলেই সে দরজার সামনে গিয়ে দরজার কপাটে হাত রাখল। এবার আওয়াজ বন্ধ। জিহাদ কপাট খুলে দিতেই একটা দমকা হাওয়া বয়ে গেল তার শরীর বেয়ে। কেউ যেন দ্রুত গতিতে 3 তলার অপর প্রান্তে অন্ধকারে মিলিয়ে গেল। জিহাদ কক্ষের ভেতর তাকিয়ে চোখ দিয়ে আলিয়া তালুকদার আর মুমতারিনকে আশ্বাস দিয়ে দরজা ভিড়িয়ে দিল। তারপর অন্ধকারে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকটায় যেতে লাগলো, যেখান দিয়ে অদৃশ্য হাওয়া মিলিয়ে গিয়েছে। জিহাদ ধীরে ধীরে নিচে নামতে থাকে। নিচে ছুপছুপ রক্তের দাগ আর মানুষের মরদেহ। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখতে পায় মশিউর তালুকদারের হুঁশ ফিরেছে। তিনি ধীরে ধীরে চোখ খুলছেন। জিহাদ দৌড়ে গিয়ে তাকে ধরে। তারপর জিজ্ঞাসা করে, মামাজান আপনি ঠিক আছেন তো? মশিউর তালুকদার চাপা গলায় কোনো রকমে বলেন, আমার মেয়েকে বাঁচাও। বলতে না বলতেই 3 তলা থেকে আলিয়া তালুকদারের চিৎকার শোনা যায়। জিহাদ মশিউর তালুকদারকে ফেলে দৌড়ের উপর তলায় যায়। জিহাদ দেখে আলিয়া তালুকদার অবচেতন অবস্থায় নিচে পড়ে আছেন। রুমের কোথাও মুমতারিনের অস্তিত্ব নেই। সে চারপাশে অস্থির হয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। পুরো মহল জিহাদ পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোথাও নেই। তারপর আবারও 3 তলার সেই কক্ষে ফিরে যায় আলিয়া তালুকদারের হুঁশ ফেরানো জরুরি। টেবিল থেকে অল্প পানি মুখে চেটাতে তিনি হুঁশে ফেরেন। জিহাদ জিজ্ঞাসা করে, মামিজান মুমতারিন কোথায়? কি হয়েছিল এখানে? আলিয়া তালুকদার ভীত কণ্ঠে কান্না করে দিয়ে বলেন, আমার মেয়েকে বাঁচো বাবা। দানবীয় শরীরে অদ্ভুত দেখতে সেই ঘাতক আমার মেয়েকে উঠিয়ে নিয়েছে। জিহাদ কিছু একটা ভাবে তার চোখ মুখ শক্ত হয়ে যায়। এদিকে মুমতারিনকে অবচেতন অবস্থায় কোলে করে বয়ে নিয়ে যাচ্ছে সেই ঘাতক।
আকাশে পূর্ণচাঁদ হানা দিয়েছে। ধীরে ধীরে তার শরীর স্বাভাবিক হচ্ছে। দানবীয় শরীরে এবার শক্ত সামর্থ্য এক পুরুষালী শরীর দৃশ্যমান হলো। পরনে জামা কাপড় ছেঁড়া ফাটা, মুখে কাঠিন্যর ভাব থাকলেও চোখে কোমলতা। সে গভীর চোখ জোড়ানো হানা দিয়েছে কয়েক বিন্দু জল। খুব সন্তপর্ণে বাহু দিয়ে মুছছে কঠিন মুখে মায়াভরা চোখে তাকায় ঘুমন্ত রূপসীর দিকে। কি অদ্ভুত সৌন্দর্যের অধিকারিণী এই রমণী! মিশে আছে তার মগজে তথা হৃদমহলে। চাঁদের আলো আধার কাটিয়ে ঠিকরে পড়েছে তার মুখে। যুবকের হৃদমহল পুলকিত হলো। রমণীর কপালে খুব করে অধর ছুঁয়ে দিতে ইচ্ছে জাগল, কিন্তু বাস্তবতার কাছে হেরে গেল যুবক। ভাঙা মনে রাগ ফুটে উঠেছে। রমণীকে নিয়ে এসেছে জঙ্গলের ভিতরের, তারপর বড়সড় একটা গাছের মোটা শিখরে শুইয়ে দেয়। যুবক এবার পূর্ণচাঁদের দিকে মুখ করে তাকায়। আমরা দেখতে পাই এটা শামীম নিজেই। দৃশ্য চলে যায় জিহাদের কাছে। জিহাদ মশিউর তালুকদার আর আলিয়া তালুকদারকে রেখে গায়ের বেঁচে যাওয়া কিছু জোয়ান পুরুষ নিয়ে গ্রামের আনাচে কানাচে খুঁজতে থাকে মুমতারিনকে। একসময় জঙ্গলে প্রবেশের দ্বারপ্রান্তে একজোড়া পায়েল পড়তে থাকে দেখে চাঁদের আলোয় তা ঝলমলিয়ে উঠেছে। জিহাদ হাত বাড়িয়ে উঠিয়ে নেয় পায়েল। এটা নিশ্চিত তার প্রেয়সীর। তাহলে নিশ্চয়ই জঙ্গলে নিয়ে গেছে তাকে। মশাল হাতে নিয়ে ঢুকে পড়ে জঙ্গলে তারা। অন্যদিকে হুঁশ ফিরেছে মুমতারিনের। চোখ খুলে নিজেকে জঙ্গলে দেখে ভয় মিইয়ে গেছে সে। সামনে চোখ পড়তে উল্টো ঘুরে চাঁদের দিকে মুখ করে তাকিয়ে থাকা এক যুবককে দেখতে পায়। মুমতারিনের হুঁশ ফিরেছে বুঝতে পেরে মুখ ঘুরিয়ে তাকায় শামীম। চাঁদের আলোয় তার মুখশ্রী স্পষ্ট দেখতে পায় মুমু। চোখ জোড়া ছলছল করে উঠে মুহূর্তেই অভিমান হানা দেয়। চোখ মুখ শক্ত করে বলে, কেন এসেছ? শামীম কোনো উত্তর খুঁজে পায় না। কেবল জিজ্ঞাসা করে, এত সহজে ভুলে গেলে আমায়? হ্যাঁ, গেছি। শামীম নিষ্পলক তাকিয়ে থাকে। মুমু নিজে থেকেই বলে, বিয়ে করে সুখের সংসার পেতেছ, বউ ফেলে এখানে আসার মানে কি? আরে অদ্ভুত, জন্তুটা কে ছিল? তুমি এখানে আমাকে কিভাবে নিয়ে আসলে? শামীম সব প্রশ্নের উত্তরে শুধু এটুকুই বলে, তুমি ভুল বুঝেছ আমায়। এই চিনলে আমাকে? মুমু মুখ ঘুরিয়ে নেয়। আমি ঠিকই বুঝেছি, প্রমাণসহ দেখিয়েছিও। কি দেখেছ? তোমার বিয়ের ছবি। সব মিথ্যা। বিশ্বাস করো আমাকে। আর করব না কখনো। ততক্ষণে জঙ্গলের এই দিকটায় এগিয়ে এসেছে মশাল হাতে সবাই। শামীমের হঠাৎ রাগ মাথাচাড়া দিয়ে ওঠে। তার শরীর অস্বাভাবিক আকার ধারণ করে। মুমতারিন চিৎকার করে ওঠে এমন দৃশ্য দেখে। চিৎকারের আওয়াজ অনুসরণ করে এদিকে এগিয়ে আসে জিহাদ এবং তার সাথে সবাই। মশাল হাতে সবাই শামীমকে ঘিরে ধরে। সবার হাতে লাঠি। জিহাদ দৌড়ে গিয়ে মুমুকে আঁকড়ে ধরে। এদিকে শামীম তার হিংস্রতার থাবায় এক একে আহত করছে লোকগুলোকে। তার শক্তির সাথে কেউ পেরে উঠছে না। সবাইকে খতম করে সে হামলা করে জিহাদের উপর। জিহাদ আর শামীমের মধ্যে মারামারির এক পর্যায়ে জিহাদ গভীর আঘাত পায়। শামীম তখন নিজের হুঁশে নেই। সে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। সে নিজের সর্বশক্তি দিয়ে জিহাদকে আঘাত করতে নিলে সামনে এসে পড়ে মুমতারিন। শামীম থেমে যায়। মুমতারিন চিৎকার করে, চলে যাও বলে যাও তুমি, প্লিজ চলে যাও, আমাদের বাঁচতে দাও, বন্ধ করো তোমার এই মৃত্যুর খেলা। শামীম স্বাভাবিক রূপে ধীরে ধীরে ফিরে আসতে থাকে। তার রাগ গলে গিয়ে বুকে জমা হয় অভিমান। জিহাদ মরা অবস্থায় জিজ্ঞাসা করে, কেন বন্ধু, কেন করেছিস এই সব? শামীমের চেহারায় রাগ পুনরায় ফুটে ওঠে। জিহাদের দিকে ক্ষুব্ধ চোখে চেয়ে গলার ঝংকার তুলে বলে, আমি এক অগ্নিশিখা, পুড়তে পুড়তে অঙ্গার বাইরে, কোমল প্রাণ ভেতরে আগুন বহমান, জিব্বার ডগায় লেগে থাকা আগুনে লেলিহান। তোমাকে পোড়াতে একদণ্ড নেব না সময়, তাই সাবধান। জিহাদ বুক নামিয়ে নেয়। কথাগুলোর মানে তার বোধগম্য হলেও মুমতারিন অবাক চোখে জিহাদের দিকে তাকায়। মুমতারিন ক্ষণে শামীমের দিকে ফিরে, কিন্তু ততক্ষণে সে জঙ্গলের গহীনে মিলে গিয়েছে। শামীম জঙ্গলের শেষ মাথা দিয়ে বেরিয়ে বড় রাস্তাটা দিয়ে হেঁটে চলেছে খামখেয়ালি মনে। মুমতারিনের প্রতি জমা হয়েছে অভিমান। সে কেন তাকে বুঝল না? সামান্য কিছু ছবির এত শক্তি যে তাদের এত বছরের ভালোবাসার কাছে ভারী হলো। শামীম উপহাসী সুরে বলে, আসলেই চোখের দেখা আর বাস্তবতার মধ্যে পার্থক্য যারা বুঝতে পারে না তারা নির্বোধ। শামীম অতীত থেকে বেরিয়ে আসে। এসে বসে আছে ঘুমন্ত পুচকে মেয়েটির সামনে, যে কিছুক্ষণ আগেই গাপুস গুপুস করে চারটে খেয়ে দিয়ে নিশ্চিত একটা ঘুম দিচ্ছে। কে বলবে এই নিষ্পাপ মুখশ্রীর আড়ালে লুকিয়ে আছে এক সাইকো কিলার? শামীম সাহসেই হাসে আর ভাবে, পূর্ণতা আর তার বিয়েটা ছিল পুরো অকল্পনীয় একটা ঘটনা। পূর্ণতা যখন শহরের অলিগলিতে বেহুশে চলছিল আর নিজের অজান্তে খুন করছিল, তখন
একদিন হঠাৎ খুঁজে পায় শামীম তাকে। বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে, পুরো শরীরে রক্তে মাখামাখি, যেন এই রক্তের গোসল দিয়ে এসে মেয়েটা। শামীম গাড়ি থেকে নেমে তাকে জোরপূর্বক নিয়ে যায় তার বাংলোতে। সেখানে নিয়ে তাকে বিয়ে করে। কেন করেছে সে জানে না, তবে তার মন বলেছে এই পুচকে মেয়েটার সাহায্য প্রয়োজন, যেমন করে তাকেও কেউ একদিন এই জঞ্জালময় পরিস্থিতিতে সাহায্য করেছিল। হয়তো এই কারণে, নতুবা অন্য কিছু যা তার অজানা। শামীমের ধ্যান ভাঙে দুয়ারে খটখট শব্দে। পুচকে বউয়ের থেকে মুখ উঠিয়ে সামনে পা বাড়ায়। দুয়ার খুলে দিতেই দেখতে পায় মা দাঁড়িয়ে আছেন। পরমা সুন্দরী হেসে বললেন, ঘুমিয়েছে? শামীম মাথা নাড়ল। হ্যাঁ মা, ঘুমিয়েছে। তার প্রচুর রেস্ট দেওয়ার দরকার মস্তিষ্কে। ঘুমাক বলেই ঘুমন্ত পুচকের দিকে তাকায়। পরমা সুন্দরী ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, তোরও বিশ্রাম দরকার, এবার একটু বিশ্রাম নেই খোকন। না মা, আমরা একটা কাজ বাকি। পরমা সুন্দরী স্থান ত্যাগ করলে শামীম বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। মাঝরাতে ঘুম ভেঙে যায় পূর্ণতার। কেমন হাঁসফাঁস লাগছে তার। উঠে চোখ কচলে চারিদিকে তাকিয়ে অবলোকন করে। এসব সৌন্দর্য যেন তার বৃতৃষ্ণা জাগাচ্ছে মনে। হাত নিষ্পিস করছে, মগজে কেউ জেকে বসেছে যেন। পূর্ণতা উঠে দাঁড়িয়েছে রুমে খানিক পায়চারি করে। তারপর হেলাফেলা পায়ে এগিয়ে চলে বেলকনির দিকে। বেলকনিতে আসতেই ফুরফুরে বাতাসে মন শান্ত হয়ে যায়। কিন্তু মস্তিষ্ক সজাগ। এখন তাকে মস্তিষ্কের খোরাক জোগাতে হবে, কিন্তু কিভাবে? তখনই রূপবান বাবুর দেখা। পূর্ণতা পাশ ফিরে হেসে বলে, এসেছ? তোমার অপেক্ষায় ছিলাম। এদিকে শামীম পৌঁছে গেছে তার গন্তব্যে। সে বসে আছে সোফায়, সামনে মাথা নিচু করে বসে আছে জিহাদ। তার পাশে মুমতারিন, তার চোখে বিস্ময়। ওই দিনের পর শামীম আর পিছু ফিরে তাকায়নি। বিয়ের পর মুমতারিন সব জেনেছিল জিহাদের থেকে। জিহাদ অকপটে স্বীকার করেছিল তার কৃতকর্ম। কিভাবে সে শামীমের বানানো ভাইরাস শামীমের শরীরে পুশ করেছে, তাকে বানিয়েছে এমন। এই ভাইরাসের ফলে শামীমের রাগের সময় মস্তিষ্ক সজাগ হয়ে রয়, অনুভূতি মরে যায়। তখন সামনে যাকেই পাই মেরে ফেলতে ইচ্ছা হয়। সে পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তারপর শামীমের বানানো অ্যান্টিকোড কিভাবে গায়েব করে তাকে আমেরিকা ফেলেই চলে এসেছিল দেশে। মুমতারিনকে বিয়ে করতে তাকে বুঝিয়েছিল ভুল। বলেছিল শামীম বিয়ে করে নিয়েছে। দেখিয়েছিল এআই দিয়ে বানানো শামীম আর এক অচেনা বিদেশিনী বিবির পিক, যা দেখে মুমতারিন বিশ্বাস করে নিয়েছিল। সব শুনে মুমতারিন ভেঙে পড়ে অনেকটা চেষ্টা করেছে যোগাযোগের, কিন্তু শামীম ফিরেও তাকায়নি। মুম যে রাস্তায় চলতো সে রাস্তায় মারত না শামীম। আজ এতগুলো বছর পর শামীমকে চোখের সামনে দেখে মোমোর চোখ ছলছল করছে। নিজের অজান্তেই দুগাল বেয়ে চলেছে এক স্রোতস্বতী। শামীমই নিজ থেকে কথাগুলো শুরু করলো, কেমন আছো তোমরা? জিহাদ ক্ষীণস্বরে বলল, ভালো, তুই? মুমতারিন নীরবতা বেছে নিল। শামীম সহসা হেসে বলল, অনেক ভালো। মুমতারিন ফ্যালফ্যাল চোখে তাকালো, যেন সে বিশ্বাস করতে পারছে না শামীম তাকে ছাড়াই অনেক ভালো আছে। শামীম জিহাদের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। জিহাদ জিজ্ঞাসা হয়ে তাকালো কেবল। শামীম কণ্ঠে প্রাণোজ্জ্বলতা এনে বলে, সেদিন অ্যাক্সিডেন্টটা ফেরত পাঠিয়ে আমার উপকার করার জন্য ধন্যবাদ। জিহাদ মুখ নিচু করে নেয়, তারপর আলতো করে বলে, বন্ধু, ভালোবাসা অন্ধ হয়ে যে ভুল করেছি তা শোধবার আবার সময় নয়, তবুও পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি তোর মনে গভীর আঘাত করেছি, জানি তা ক্ষমার অযোগ্য, তবুও। শামীম শব্দ করে হাসে আর বলে, আমার মন নেই, নেই মন খারাপিও, আছে মস্তিষ্ক যা থাকে সর্বদা সজাগ উত্তপ্ত। মুমতারিন আর চোখে চেয়ে বলে, আমাকেও ক্ষমা করে দেয়া যায় না? শামীম হেসে বলে, তুমি কোনো ভুল করনি, এই ছিল আমাদের নিয়তি। তুমি লেখা ছিলে জিহাদের কপালে, যা খণ্ডানোর মতো শক্তি এই অধমের হয়ে ওঠেনি। মুমতারিন আহত হয়ে বলে, সত্যি আমাকে ছাড়া ভালো আছো? শামীম রহস্য করে বলে, হ্যাঁ আছি তো, অনেক ভালো। সব এত সহজে ভুলে গেলে তুমি? আমাদের কত শত স্মৃতি, কত ভালোবাসা। শামীম মুখ শক্ত করে বলে, মগজের কিট ধীরে ধীরে খেতে থাকে স্মৃতি। মুমতারিন তাচ্ছিল্য সুরে বলে, ব্যথার মিছিলে পড়ে পচে মগজের গোপন পোকা। শামীম পূর্ণ দৃষ্টি দিয়ে তাকায়। পরক্ষণে চোখে পূর্ণতার অবুঝ মুখশ্রী ভেসে উঠতেই চোখ সরিয়ে নেয়। সে মনে মনে বলে, সত্যি এত সহজে ভুলে গেলাম? অতীতকে আঁকড়ে বেঁচেছিলাম, সেই অতীতে আজ আমায় ভুলে দিলেই পুচকি। শামীমের এমন মৌনতায় জিহাদ গলা হাঁকারি দেয়। চিন্তা থেকে বেরিয়ে শামীম বলে, বন্ধু, তোর সাহায্য লাগবে? জিহাদ আবেগী হয়ে ওঠে এত বছর পর প্রাণের বন্ধুর মুখ থেকে বন্ধু সম্বোধনে। সে নরম গলায় বলে, বন্ধু, তোর জন্য জান হাজির, বল কি করতে হবে। শামীম ভরসা পায়। তারপর বিস্তারিত বলতে থাকে, তোর অ্যান্টিকট পেয়ে আমি এখন পুরোপুরি সুস্থ।
বিগত বছরগুলোতে যত মার্ডার করেছি সবগুলো পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়েছি। সাথে নিয়মিত থানায় গিয়ে হাজিরা দিই। তুই তো জানিস আমাকে বন্দি করবে এমন কারাগার এখনো তৈরি হয়নি বলেই হাসি দেয়। ভেজালবিহীন সেই হাসি নতুনভাবে মুগ্ধ হয় মুমতারিনকে। হয়তো নতুনভাবে আমার প্রেমে পড়ে শামীমের। শামীম তার বলা কন্টিনিউ করে। সে সুবাদে আমি গিয়েছিলাম একটা গ্রামে, সেখানকার এক পরিবারের সাথে দেখা করতে। সেদিন রাতে বাসে করে ফেরার পথে একটা মেয়ের সাথে দেখা। ভীত সন্ত্রস্ত নিরীহ মেয়েটি একটা পুটলা হাতে দাঁড়িয়েছিল। আমার কেন যেন ভীষণ মায়া হলো। আমি আগ বাড়িয়ে কথা বললাম, কিন্তু সে প্রত্যুত্তর করেনি। তারপর সেখান থেকে সরে যাই। হয়তো মেয়েটি কারোর অপেক্ষায় ছিল, সে আসেনি। দেখে মনে হয়েছে বাড়ি থেকে পালিয়েছে, কিন্তু শেষ বাস ছেড়ে গেলেও সে যায় না। এদিকে আমিও শেষ বাস মিস করি। তাকে যেন ফেলে যেতে ইচ্ছে হচ্ছিল না। তারপরে এমন কিছু আমার চোখের সামনে ঘটে, আমি বিস্মিত হই। জিহাদ জিজ্ঞাসু হয়ে বলে, কি? আমি দেখি কয়েকটি ছেলে তাকে উত্ত্যক্ত করছে। আমি এগিয়ে যাওয়ার আগেই উত্ত্যক্ত করার এক পর্যায়ে মেয়েটি দেখলাম কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। পুটলি থেকে একটা দাও বের করে এলোপাতারি কাটা শুরু করলো ছেলেগুলোকে। এক ধ্বংসযজ্ঞ শেষে মেয়েটি কেমন মিইয়ে গেল। তারপর আস্তে করে কারোর সাথে কথা বলার মতো অঙ্গিভঙ্গি করতে লাগলো। দূর থেকে আমি কিছুই শুনিনি এবং তার সামনে কাউকেই দেখিনি। আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি মেয়েটি সাইকোপ্যাথ। এরপর আমি তাকে অনুসরণ করি। ট্রেনে করে যখন ঢাকার পথে রওনা দিচ্ছিলাম, আমার সাথে সে ছিল। আমার পাশে যখন বসতে দেই, বুঝি সে ক্ষুধার্ত, তার জন্য খাবার আনতে আমি উঠে যাই। পরে খাবার পাঠিয়ে আমি অন্য বগিতে থেকে যাই। এর মধ্যে সে উঠে গিয়ে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরিয়ে দেয় বলেই কিছুটা থামল শামীম। জিহাদ আর মুমতারিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে মুমতারিন বলে, তারপর আর কি? যা তোমরা নিউজে দেখেছো তাই হয়েছে। ট্রেনের বগিতে আগুন ছড়িয়ে যায় আর মারাত্মক দুর্ঘটনা হয়। সে যাত্রায় আমি তাকে নিয়ে পানিতে ঝাঁপ দিই। তাকে নিয়ে অন্য পথে ঢাকা আসে, কিন্তু সে আবারও আমার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। কিন্তু আমি তখন একটা জিনিস খেয়াল করেছি। জিহাদ বলে, কি? সে আনমনে কারোর সাথে কথা বলে, আর সে অদৃশ্য সত্তার নাম রূপবান। সে তাকে বুবু সম্বোধন করে, হয়তো তার বোন হয়। আমি ঠিক জানি না। আর ওর সাথে কথোপকথন শেষে সে কেমন যেন হয়ে যায়। তারপর সে আর নিজের মধ্যে থাকে না, হয়ে ওঠে সাইকোপ্যাথ কিলার। জিহাদ বলে, এখন সে কোথায়? বলছে, আগে শেষ করিনি। ওকে হারিয়ে আমি পাগল হয়ে যাই। জানো, বুকের ভিতরে খচখচ করছিল। মাকে এই বিষয় জানাইনি। তোরা তো জানিস মা অনেক কিছু অনুমান করতে পারে। বলা যায় সে আগাম বুঝে ফেলে তোকে অনেক কিছু। মা আমার মনের অবস্থা বুঝে যায় এবং বলে, চিন্তা করিস না, সেই মেয়ে নিজে থেকেই তোর কাছে আসবে। ঠিক মার কথা ফুলে যায়। আমি হন্যি হয়ে তাকে খুঁজছিলাম। একদিন হঠাৎ তাকে দেখতে পাই, আর সেখান থেকেই জোর করে তাকে উঠিয়ে নিজের কাছে নিয়ে আসি। তারপর তাকে বিয়ে করি। কেন করেছি জানি না, তবে তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে তার পরিস্থিতি অনুভব করেছি। মনে হয়েছে এই পুচকে মেয়েটার সাহায্য প্রয়োজন। যেমন করে তুই অ্যান্টিকোটটা ফিরিয়ে দিয়ে আমায় সাহায্য করেছিলি, নয়তো আমিও রাগে যেভাবে যাকে পেরেছি খুন করেছি। হয়ে উঠেছিলাম কিলার, তবে নিজ ইচ্ছায় নয়। তাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে এসেছি। মাকে বলেছি ওকে এমন কিছু বলবে যাতে ও ভয়ে রাতে আমার কক্ষ থেকে বের না হয়। ভয়ে ভয়ে রাখা আপাতত। আমিও ট্রিটমেন্ট করাবো, আগে কাউন্সেলিং প্রয়োজন। মা তাকে ভয় দেখিয়েছেন। তারপর আজ রাতে আমি দরজায় প্রহার করেছি, সে ভয়ে দরজা খোলেনি। তার মানে কাজ হয়েছে। সে ভয় পেয়েছে, আপাতত নিশ্চিত সে বেরোবে না। মুমতারিন শামীমের বিয়ের কথা শুনে কেমন বুকে চিনচিন ব্যথা শুরু অনুভব করল। জিহাদ গম্ভীর মুখে বসে আছে। শামীম বলল, আমাকে সাহায্য করবি? আমার বউয়ের কাউন্সেলিং প্রয়োজন। জিহাদ মুখ উঠিয়ে বলল, সে তো আমি করবই, কিন্তু আমি ভাবছি অন্য কথা। শামীম জিজ্ঞাসু হয়ে বলল, বলে কি? এই রূপবান বাবুকে, এই অদৃশ্য সত্তা যদি সবসময় ভাবির সাথে থাকে তাহলে এখনো থাকবে। আর বাসা আনতে একা নিশ্চয়ই। শামীমের চোখ বড় বড় হয়ে গেল। এত বড় ভুল সে কিভাবে করতে পারে? এদিকে আমরা দেখতে পাই পূর্ণতার মুখে রহস্যময় হাসি। সে বলে, আচ্ছা রূপবান বাবু, তবে তাই হবে। পূর্ণতার দুয়ার খুলে বেরিয়ে পড়ে। 3টি কক্ষ পরেই শাওরি মায়ের কক্ষ। দুয়ার হালকা ভিড়ানো। দুয়ার ঠেলে ভেতরে প্রবেশ করে সে। ওই তো কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন পরমা সুন্দরী। কি নিষ্পাপ, কি শান্তির ঘুম। আহা শাওরি মা, আপনার এই শান্তির ঘুম আমার খুব পছন্দ হয়েছে। এবার চিরনিদ্রায় সময় হয়েছে মা। পূর্ণতা দাও হাতে এগিয়ে চলেছে ঘুমন্ত পরমা সুন্দরীর দিকে।
অন্যদিকে মুমতারিনকে বাসায় রেখে জিহাদ আর শামীম গাড়ি করে ছুটে আসছে প্রাসাদ সম বাড়ির উদ্দেশ্যে। পূর্ণতা ধীর পায়ে এগিয়ে যায় পরমা সুন্দরীর দিকে, মাথা বরাবর দাঁড়িয়ে মুখে ফুটিয়ে তোলে রহস্যময় হাসি, তারপর দাও উঁচু করে কোপাতে থাকে বেহুশে। এদিকে শামীম আর জিহাদ দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ছুটে আসছে। পূর্ণতা কোপাতে কোপাতে হাঁপিয়ে গেছে, অন্ধকারের চোখে কিছুই দেখছে না তেমন স্পষ্ট, কিন্তু আশ্চর্যজনকভাবে কোপানোর পরও চিৎকার না শুনতে পেরে তার সন্দেহ হলো। পাশের টেবিলে ল্যাম্প হাতে জ্বালিয়ে বিছানায় তাকায়, কাঁথা সরাতেই বেরিয়ে আসে একটা কলা গাছ, যা সে এতক্ষণ কুপিয়েছে জখম করে। পূর্ণতার মাথায় রাগ চড়ে যায়। দুয়ারে তাকাতেই দেখতে পায় পরমা সুন্দরী দাঁড়িয়ে তার পিছনে ঘরের বাকি চাকর বাকর। সে দৌড়ে দাও হাতে তেড়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ পরমা সুন্দরী দরজা আটকে দেন। পূর্ণতা ভেতরে থেকে চিৎকার করতে থাকে, দাও দিয়ে দরজায় কোপাতে থাকে। পরমা সুন্দরী সবাইকে বলেন, এখানে কেউ এক পাও নড়বে না। আমার বৌমা ভেতরে একা ভয় পাবে, এখানেই থাকা সেই দরজা ভাঙতে পারবে না, তাই কেউ ভয় পেও না, আমি আসছি বলে তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে যান। পরমা সুন্দরী যেহেতু একজন অ্যাস্ট্রোলজার, সাথে তার অনুমান শক্তিও প্রখর, তিনি আগেই টের পেয়ে গিয়েছিলেন পূর্ণতা দমবার মেয়ে নয়। ভূতে ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না, তাই তিনি ব্যবস্থা করে রেখেছিলেন। এদিকে শামীম পাগলের মতো মাকে ফোন দিচ্ছে, রিসিভ করছে না দেখে তার মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। আমরা দেখতে পাই ফোন পরমা সুন্দরীর কক্ষের টেবিল ল্যাম্পের পাশে রিং হচ্ছে। কেটে গেছে অনেকক্ষণ, ততক্ষণে ভোরের আলো ফুটে উঠেছে। পরমা সুন্দরী নিচে নামতেই মনে পড়ে ফোন রেখে এসেছেন উপরে। এখন তিনি কিভাবে শামীমের সাথে যোগাযোগ করবে? চিন্তায় চিন্তায় কেটে যায় প্রহর। উপরে চেঁচামেচি বাড়ছে, পূর্ণতা চিৎকার করে যাচ্ছে। পরমা সুন্দরী মায়া হয় অনেক, তিনি পা বাড়ান আবারও সিঁড়িতে। সিঁড়ি বেয়ে উপরে উঠে সবাইকে সরিয়ে দিয়ে ডাকেন, পূর্ণতা। অপর পাশ থেকে আওয়াজ বন্ধ। তিনি আবারও ডাকেন, পূর্ণতা মা। এবার অপর পাশ থেকে ফুপিয়ে কান্নার স্বরে পূর্ণতা বলে, মা দরজা খুলুন না, আমার ভীষণ ভয় করছে এখানে। পরমা সুন্দরীর মায়া হয়, কিন্তু তিনি অ্যাস্ট্রোলজার, তার মস্তিষ্ক বলছে এটা পূর্ণতার ছল, কিন্তু মন সাই দিচ্ছে না, বলছে খুলে দিতে। তিনি পড়ে যান দ্বিধাদ্বন্দ্বে। পূর্ণতা ঠান্ডা গলায় বলে, মা দয়া করে খুলে দিন, আমার ভয় লাগছে সত্যি। এবার পরমা সুন্দরী আর উপেক্ষা করতে পারলেন না, তিনি দরজায় হাত বাড়ালেন। দরজা খুলে দিতেই তার সামনে দৃশ্যমান হলো পূর্ণতা, চোখে তাহার অগ্নিঝরা দৃষ্টি, মুখে রহস্যময় হাসি। পরমা সুন্দরী দাঁড়িয়ে আছেন। পূর্ণতা খুব সন্তপর্ণে দাওটা হাতে চেপে ধরেছে, এবার খুদ শুধু কোপ বসানোর পালা। পরমা সুন্দরী কিছু বুঝে ওঠার আগেই পূর্ণতা দাও উঠিয়ে তার মাথা বরাবর কোপ বসাতে নেয়। তখন দৌড়ে সেখানে উপস্থিত হয় শামীম, মাকে জোরে সরিয়ে নেয় দূরে। দাও সহ হুড়মুড়িয়ে নিচে পড়ে যায় পূর্ণতা। ব্যথা পায়ে হাতে কেটে যায় অনেকখানি। পূর্ণতা মাটিতে হেলে পড়ে। শামীম দ্রুত তাকে ধরে কক্ষে নিয়ে যায়, তারপর বিছানায় শুইয়ে দিয়ে জিহাদকে বলে, দেখলি তো? জিহাদ বলে, দেখলাম। এবার তার কাউন্সেলিং করতে হবে, তবে তার আগে তাকে হিপনোটাইজ করতে জানতে হবে কি সেই অদৃশ্য সত্তা, কি পরিচয়, কেনই বা পূর্ণতার এই পরিণতি। অস্থিরতা কেটে যায় ঘণ্টাখানেক। পূর্ণতার হুঁশ ফেরে। জ্ঞান হবার পর মুখের সামনে প্রথম হেলে পড়া যে মুখ দেখে তা তার স্বামীর গম্ভীর মুখী শামীম। কিন্তু পূর্ণতা লক্ষ্য করে আজ গাম্ভীর্য ভাবটা নেই, সেখানে আছে অস্থিরতা। সে বুঝে না কি জন্যই অস্থিরতা। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে কেবল। শামীম শান্ত কণ্ঠে মিষ্টতা রেখে বলে, পূর্ণতা তোমার সাথে কেউ দেখা করতে আসছে। পূর্ণতা কপাল কুঁচকে বলে, কে? শামীম ঠান্ডা কণ্ঠে বলে, রূপবান বাবু। পূর্ণতার চোখ কচকচ করে ওঠে আর সে অস্থির হয়ে বলে, সে আইসে? শামীম বলে, এসেছে। কই, আমরা নিয়ে চলেন। নেব, তবে তার আগে আমার কথা তোমাকে শুনতে হবে। কি কথা? আসো বলছি। বলে হাত বাড়িয়ে পূর্ণতাকে উঠিয়ে দাঁড় করায়, তারপর হাত ধরে নিয়ে যেতে থাকে অন্য একটা কক্ষে। সেখানে প্রথম থেকে জিহাদ উপস্থিত ছিল। শামীম আর কক্ষে প্রবেশ করতেই জিহাদ বসা থেকে উঠে দাঁড়ায়। পূর্ণতা অবাক হয়ে চায়, তারপর শামীমের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করে। শামীম মুচকি এসে বলে, এই হচ্ছে আমার বন্ধু জিহাদ, আর জিহাদ এই হলো তোর ভাবি। জিহাদ আগ বাড়িয়ে বলল, ভাবি কেমন আছেন? পূর্ণতা স্বাভাবিকভাবে বলল, ভালো আছে আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। শামীম বলল, পূর্ণতা আসো, বেলকনিতে রকিং চেয়ারে বসো, আমরা গল্প করি বসে। জিহাদ তোমার সাথে আলাপ করতে চাই। কিন্তু কেন? সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকায় পূর্ণতা। জিহাদ এসে বলে, আরে ভাবি, এই প্রথম দেখলাম আপনাকে, তাই একটু আলাপ করতে চাই।
পূর্ণ স্বাভাবিক হেসে বলে, ও আচ্ছা, ঠিক আছে তাহলে। পূর্ণতাকে আরাম কেদারায় বসে ব্যালকনিতে মুখোমুখি 2 চেয়ারে বসে শামীম আর জিহাদ। শামীম জিহাদের দিকে তাকিয়ে আছে, জিহাদ চোখ দিয়ে আশ্বস্ত করে তাকে। তারপর তারা গল্প জুড়ে দেয়, নানান গল্প, সাথে পূর্ণতাকেও টেনে আনে। এভাবে কেটে যায় মিনিট 20। এবার পূর্ণতা কিছুটা স্বাভাবিক ও সহজ হয়েছে জিহাদের সাথে। জিহাদ বলে, ভাবি আপনার মস্তিষ্ক আমি পড়ে ফেলতে পারি, এটা আমার একটা ক্ষমতা। পূর্ণতা অবাক হয়ে বলে, কিন্তু কিভাবে, দেখতে চান? অবশ্যই। জিহাদ শামীমের দিকে তাকিয়ে তার উপর উঠে পূর্ণতার পাশে দাঁড়িয়েছে। তারপর বলে, ভাবি আপনি আমার হাতে থাকা এই বস্তুটির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকবেন। আমি যেমন বলবো তেমনই আপনি করবেন, ঠিক আছে? পূর্ণতা মাথা নাড়ায়। জিহাদ এবার পূর্ণতাকে হিপনোটাইজ করার প্রক্রিয়া শুরু করে। ভাবি আপনি ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলুন। পূর্ণতা চোখ মুদে নেয়। এবার আপনি অতীতে চলে যাচ্ছেন। আমরা দেখতে পাই পূর্ণতার মস্তিষ্ক ধীরে ধীরে অতীত অবলোকন করতে শুরু করেছে। পূর্ণতার বয়স 4। সে ছুটে চলেছে পুরো উঠান জুড়ে। তার পেছনে দৌড়াচ্ছে এক যুবতী মেয়ে। দেখে মনে হচ্ছে সে 8 মাসের গর্ভবতী। পূর্ণতার পিছু পিছু ভাতের থালা হাতে দৌড়াচ্ছে, কিন্তু দুরন্ত মনা পূর্ণ কিছুতেই থামছে না। সে দৌড়ে চলে এসেছে ঘাটে। সামনে পুকুর, বাঁশের তৈরি ঘাট। পূর্ণ ঘাটে দাঁড়িয়ে খিলখিল করে হাসে। পেছনে থালা হাতের রমণী হাঁপিয়ে উঠেছেন। তিনি এগিয়ে আসছেন এইদিকেই। জিহাদ বলে, ভাবি আপনি কি দেখছেন? পূর্ণতা চোখ বন্ধ অবস্থায় বলতে থাকে, আমি ঘাটে দাঁড়িয়ে খিলখিল করে হাসছি, ওই তো রূপবানবাবু এদিকে আসছে, আমাকে ধরতে পারবেন না। জিহাদ বলে, এবার কি হচ্ছে বলতে থাকুন। পূর্ণতা বলতে থাকে তার মতো করে। আর আমরা দৃশ্যটা দেখতে পাই। পূর্ণতা বাঁশের ঘাটের কিনারায় দাঁড়িয়ে। রূপবানবাবু চিল্লাতে চিল্লাতে এদিকে আসছেন। হঠাৎ চুপ করে শব্দ হয়। পূর্ণতা পানিতে পড়ে গেছে। রূপবানবাবু ভাতের থালা ফেলে দৌড়ে আসেন। পূর্ণ রে বলে। পূর্ণতা পানিতে দাপাতে থাকে, হাত পা ছুটতে থাকে। মুহূর্তেই পুকুরের মাছ বরাবর চলে গিয়েছে সে। রূপবানবাবু ঝুপ করে শব্দ তুলে পুকুরে ঝাঁপ দেন। কোনো রকমে সাঁতরে পূর্ণতার পাশে যান। তাকে কোনোভাবে ধরে ফেলেন। যখন তাকে নিয়ে সাঁতরে ঘাটে ফিরবেন তখন কিসে বুবুর শাড়ি আটকে যায়। কোনোভাবেই তিনি এগোতে পারছেন না। ঘাট আরও হাত পা চেক দূরত্বে। তিনি উপায় না পেয়ে পূর্ণকে ঠেলে দেন ঘাটের দিকে। ততক্ষণে পূর্ণর বাবা চলে এসেছেন। তিনি পূর্ণতাকে টেনে উপরে তুলে নেন। পূর্ণতা পানি খেয়ে আধমরা হয়ে গেছে। তিনি দৌড়ে তাকে উঠানোর দিকে নিয়ে যেতে থাকেন। এদিকে রূপবানবাবু যে আটকা পড়েছেন তা তিনি বুঝতে পারেননি। রূপবানবাবু হাত পা ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে। একসময় সেও পানিতে তলিয়ে যায়। পরদিন সারা বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পূর্ণতার ফুপু নিজের মেয়ের মৃত্যুতে আহাজারি করছেন। চাটাইয়ে শুয়ে দেওয়া হয়েছে রূপবানবাবুর ফুলে ফেপে ওঠা লাশ, যা সকালেই পুকুরে ভেসে উঠেছিল। পূর্ণতা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে এক কোণে। তার ফুপা আহাজারি করছেন আর বলছেন, অপয়া মুখপুরি জন্মের সময় মাকে খেয়েছে, এখন আমার মেয়েটাকেও খেয়ে ফেলল গো। সবাই দোষ দিচ্ছে ছোট্ট পূর্ণতাকে, কিন্তু সে এসবের কিছুই বুঝতে পারছে না। হঠাৎ পূর্ণতা অস্থিরতা করতে করতে হুঁশে ফিরে চোখ খুলে তাকালো। তারপর কান্না করতে করতে বলল, বুবুকে আমি মেরেছি, আমার জন্য বুবু মরে গেছে, তাই তো বুবু যা বলে আমি তাই করি। জিহাদ বলল, শান্ত হন ভাবি। স্বামী পূর্ণতাকে আগলে নেয়। সে আহাজারি করছে আর বলছে, রূপবানবাবু গো, আমি মেরেছি তোমারে। জিহাদ বাইরের ঘরে চলে যায়। শামীম পূর্ণতাকে সামলাচ্ছে। এখন দুপুর 1টা। পূর্ণতা বেঘরে ঘুমাচ্ছে। শামীম আর জিহাদ মুখোমুখি নিচতলা সোফায় বসে আছে। শামীম বলল, কি বুঝলি? জিহাদ বলে, ভাবির মস্তিষ্কে সেই 4 বছর বয়স থেকেই চাপ পড়ে আছে, যা তাকে হ্যালুসিনেশন করার। আর তিনি দেখতে পায় রূপবানবাবুকে। এই রূপবানবাবু যাই বলে সে তাই করে। রূপবানবাবুর কথা শুনে সে চালিয়ে যায় হত্যাকাণ্ড। আর এভাবেই হয়ে উঠেছে সাইকোপ্যাথ কিলার। ভাবির কাউন্সেলিং প্রয়োজন, যা আমি করব। সাথে কিছু মেডিসিন প্রয়োজন, যা তার ব্রেইনকে রিলিফ দেবে। তার ব্রেইনের রেস্ট প্রয়োজন। শামীম বলে, দোস্ত তাহলে তুই কর, শুরু কর, যেভাবে পারিস আমার পূর্ণতাকে ঠিক করে দে। চিন্তা করিস না, ভাবি ঠিক হয়ে যাবে। প্রপার রেস্ট আর মেডিসিন পড়লে ঠিক হবে ইনশাল্লাহ। এরপর জিহাদ নিয়মিত ট্রিটমেন্ট দিতে থাকে পূর্ণতাকে। মুমতারিন শামীমের এমন পরিবর্তন দেখে অবাক। এত সহজে একটা মেয়ে কীভাবে পারল শামীমের মন থেকে তাকে মুছে দিতে। কেটে গেছে 3 বছর। শামীমের ঘুম ভাঙে মুখের পানি ছিটা পড়তে। ঘুমো ঘুমো চোখ খুলে তাকাতেই দেখতে পাই সামনে তার অর্ধাঙ্গিনী প্রিয়তমার স্ত্রী পূর্ণতা সকাল সকাল গোসল সেরে চুল ছাড়ছে।
আর সেই ফোঁটা কয়েক জল ছিটকে পড়ছে শামীমের চোখে মুখে। পূর্ণতার ট্রিটমেন্ট শেষ, এখন সে পুরোপুরি সুস্থ। শামীম উঠে দাঁড়ায়, টিপ টিপ পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে পূর্ণতাকে আঁকড়ে ধরে। পূর্ণ কেঁপে ওঠে খানি। স্বামীর অস্তিত্ব অনুভব করতেই লজ্জায় মিয়ে যায়। আমরা দেখতে পাই পরমা সুন্দরী তার কক্ষের বারান্দায় বসে ছোট ছোট কাঁথা সেলাই করছেন। মনে হচ্ছে ঘরে নতুন অতিথির আগমনী বার্তা এই ছোট্ট কাঁথা। এদিকে মুমতারিন দাঁড়িয়ে আছে বেলকনিতে, তার দৃষ্টি শূন্য, নিষ্প্রাণ লাগছে। বেলকনি দিয়ে বাইরে তাকালে যতদূর দেখা যায় শুধু সবুজের সমারোহ। জিহাদ বাসা বদলিয়েছে, সে এসেছে শহরের বাইরের দিকের লোকারণ্য এলাকায়। চারিদিকে গাছগাছালি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান। হাতে 2 কাপ কফি হাতে এগিয়ে আসছে জিহাদ। মুমতারিন এর দিকে কাপ বাড়িয়ে দেয়। মুম আনমনে কাপ হাতে নিয়ে চুমুক দেয়। জিহাদও গিয়ে রেলিং ধরে তার পাশে দাঁড়ায়। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান। মুমু নীরবতা ভেঙে বলে, আমাদের জীবনের সুখের পেছনে ছুটতে ছুটতে আমরা ইচ্ছাকৃত মুহূর্ত নষ্ট করি। আমরা চাইলেই বর্তমানকে সুখময় করতে পারি, কিন্তু আমরা তা করি না। আমরা এটা মেনে নিতে পারি না যে আমরা সুখে আছি। আমাদের সবসময় মনে হয় আমরা সুখী। আসলে সুখ কোথায় বলো তো জিহাদ? জিহাদ মৌনতা ভেঙে বলল, সুখ আমাদের মনে, মনের অন্তরালে লুকায়িত এক স্পন্দন যা সর্বক্ষণ আমাদের মধ্যেই বিদ্যমান। কিন্তু আমরা এটা বুঝি বা বুঝতে চাই না যে সুখের আশায় যতই সামনে অগ্রসর হইব, দেখবা ফেলে আসা দিনগুলো ছিল সুখের দস্তরখানা।